নমস্কার বন্ধু, আপনি শুনছেন আড্ডাবাজ। আপনাদের প্রিয় সমুদা সিরিজের একটি গল্প আমরা অনিবার্য কারণবশত চ্যানেল থেকে সরিয়ে নিয়েছিলাম। আপনাদের ভালোবাসায় আবার সেই গল্পটি আমরা ফিরিয়ে এনেছি। তবে শুধুমাত্র সেই গল্পটি নয়, সঙ্গে থাকছে সমুদার আড্ডাবাজ স্পেশাল একেবারে নতুন একটি গল্প। প্রথম গল্প রনিত ভৌমিকের লেখা গোয়েন্দার হাতেখড়ি। দ্বিতীয় গল্প ভ্যানিশ স্পেকটেকল। রনিত ভৌমিক বর্তমানে পেশায় একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হলেও লেখালেখি তার নেশা। বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখির পাশাপাশি ছোটদের জন্য তার লেখা সমুদার অভিযান ও ৩ মক্কেল বই দুটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এছাড়াও বড়দের জন্য তার লেখা উপন্যাস ঘষা কাচের জীবন পাঠক মহলে বেশ সমাদৃত এবং প্রশংসিত। কিছুদিনের মধ্যেই তার বড়দের জন্য লেখা আরেকটি উপন্যাস ভিতরে ও বাহিরে পালক পাবলিশার্স থেকে প্রকাশিত হতে চলেছে। সমুদার প্রথম আবির্ভাব ২০১৭ সালের ভিন্ন পাঠ পত্রিকায়। তারপর একে একে ম্যাজিক ল্যাম্প, এক পূর্ণিকা, পালক, কিচিরমিচিরের মতো একাধিক ছোটদের পত্রিকা পেরিয়ে বই রূপে প্রথম প্রকাশিত হয় ২০১৮ সালের কলকাতা বইমেলায় ধানসিঁড়ি প্রকাশনী থেকে। বিভিন্ন চরিত্রে টিম আড্ডাবাজের সঙ্গে রয়েছে গল্পের জন্য ইউটিউব চ্যানেল থেকে সৌমেন, প্রচ্ছদ অলঙ্করণ রৌমজিৎ। শুরু হচ্ছে ডাবল সমুদা। সমুদা, ও বঙ্কু, বল এ কি তুমি এখনো রেডি হওনি? আরে আমার তো 2 মিনিট লাগবে, আগে দাদা রেডি হোক। আসলে কি জানিস, এই বইটা রেখে উঠতে পারছি না। কি বই গো এটা? সারা বিশ্বের বিখ্যাত সব ছবির অদ্ভুত সব ইতিহাস। এই যেমন ধর, এই ডাচ পেইন্টার ভ্যান মেগারেন যে এমন নিখুঁতভাবে বিখ্যাত কিছু ছবি নকল করেছিল যা সমসাময়িক বিশেষজ্ঞরাও নকল বলে ধরতে পারেনি, যতদিন না সে নিজে সবাইকে জানায়। বলো কি, এতেই অবাক হয়ে যাচ্ছিস? তুই কি জানিস 100 বছর আগে লিওনার্দো দা ভিঞ্চির জগৎ বিখ্যাত পেন্টিং মোনালিসা চুরি হয়ে গিয়েছিল? আর এই অদ্ভুত চুরির সমাধান করতে তৎকালীন প্যারিস পুলিশের 2 বছর সময় লেগেছিল। সমু, এই দেরি করাতে কি তুই এবার আমার নামটা ডোবাবি? চল চল, ক্যাব এসে গেছে। জীবন সত্যি রোমাঞ্চকর। আমি ভাগ্যবান জীবনে এরকম অনেক অনুভূতির সাক্ষী হতে পেরে, কারণ আমি পাশে পেয়েছি সমুদাকে। হ্যাঁ, সমুদা আমার কাকা হলেও তার সঙ্গে আমার সম্পর্ক দাদার মতোই। ছোটবেলা থেকেই সে আমার সঙ্গে একজন বড় দাদার মতো মিশেছে। আমাকে একবারও বুঝতে দেয়নি যে সে আমার দাদা নয়, আমার কাকা। আমার নিজের দাদা না থাকার আক্ষেপটা সমুদা 100 ভাগই মিটিয়ে দিয়েছে বলা যায়। সমুদার পরিচয়, সে হলো গোয়েন্দা সমরেশ দত্ত। তবে এখানে বলে রাখা ভালো, তার উচ্চতা 6 ফুট হলেও সমুদা কিন্তু আমাদের বইয়ে পড়া আর 5টা গোয়েন্দা চরিত্রের মতো একেবারেই নয়। তার ছোটবেলা থেকেই খেলাধুলোর উপর একটা ঝোঁক রয়েছে, ফলে বলতে দ্বিধা নেই যে তার শরীরের গঠন অনেকটা ক্রীড়াবিদের মতো। প্রথম দিকে সমুদার এই গোয়েন্দাগিরি ছিল নিছকই শখের, কিন্তু পরবর্তী সময় সেই গোয়েন্দাগিরি হয়ে উঠল তার পেশা এবং নেশা। সমুদা ছোটবেলা থেকেই ছিল গোয়েন্দা গল্পের পোকা। এখনও সময় পেলেই সে বসে পড়ে এডগার অ্যালান পোয়ের সি অগস্টি ডুপিনের গল্প, অথবা স্কটিশ লেখক স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের গল্প সমগ্র নিয়ে। বইয়ে পড়া সব নির্মিত গোয়েন্দা চরিত্রগুলির মধ্যে শার্লক হোমসই হলেন সমুদার কাছে তার আদর্শ চরিত্র। সমুদা সম্বন্ধে আরও কিছু কথা না বললেই নয়, তার রয়েছে নানান বিষয়ে প্রচুর জ্ঞান, অনেক ধৈর্য, দারুণ অবজারভেশন পাওয়ার। অচেনা ব্যক্তিকে একবার দেখেই খুব সহজে তার সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে। সমুদার কথায় সত্যানুসন্ধানে মগজাস্ত্রই তার নাকি সবচেয়ে বড় অস্ত্র। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেছে। সময়ের সরণি বেয়ে কখন যে সে নামী গোয়েন্দা হয়ে উঠল, প্রাত্যহিক উত্তেজনায় তা অনুভব করার সময় আমরা পাইনি। সেই ক্লাস 12 থেকে সমুদার সঙ্গে আমার এই অদ্ভুত দুনিয়ার পথ চলা শুরু। কিন্তু আজও আমি ভুলিনি তার প্রথম তদন্তের কথা। সমুদার বয়স তখন সবে 28 পেরিয়েছে, আর আমার 17।
সেবার বাবা ঠিক করলো আমাদের মুর্শিদাবাদ ঘুরতে নিয়ে যাবে। এপ্রিলের এক দুপুরে আমি, বাবা এবং সমুদা আমাদের 107/সি হরিঘোষ স্ট্রিটের বাড়ি থেকে ক্যাবে করে বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন ছিল বিকেল 4:45টায়, কিন্তু মৌলালিতে জ্যামে আটকে আমরা স্টেশন পৌঁছলাম ট্রেন ছাড়ার মাত্র 10 মিনিট আগে। সমুদার আমি ট্রেনে উঠেই যে যার সিটে বসে পড়লাম। আমাকে ব্যাগ থেকে নতুন মলার দেওয়া শার্লক হোমসের গল্প সমগ্রটা বের করতে দেখে সমুদা বলে উঠল, বঙ্কু, বইটা দেখি। অগত্যা নিজের ইচ্ছা জলাঞ্জলি দিয়ে বইটা সমুদার হাতে তুলে দিতে হল। আমাদের সিটের জানলার দিকে বসেছে সমুদা, তারপর আমি এবং সবশেষে বাবা। বাবা খুবই মিশুকে এবং আড্ডাবাজ, অচেনা লোকের সঙ্গে খুব সহজে আলাপ করে ফেলতে পারে। আমাদের উল্টো দিকে সিটে একজন 50 ঊর্ধ্ব ভদ্রলোক বসে আছেন। স্বভাবতই বাবা ভদ্রলোকের সঙ্গে আলাপ জমিয়ে ফেলল। কথায় কথায় জানতে পারলাম উনি হলেন সুবিমল বক্সী। কলকাতার ধর্মতলা চত্বরে আমার দোকান রয়েছে, তাই বহরমপুরের চেয়ে কলকাতাতেই বেশি থাকা হয়। এবার তো প্রায় মাসখানেক পর বাড়ি ফিরছি। তা মশাই, আপনারা কি মুর্শিদাবাদ ঘুরতে যাচ্ছেন? হ্যাঁ, ওই গরমের ছুটিতে ছেলেকে একটু ঘুরিয়ে আনা বলতে পারেন। ওটা বুঝি আপনার ছেলে? আর ওই অপরজন? ও আমার ছোট ভাই সমরেশ। আচ্ছা আচ্ছা। ওই অল্প সময়ের মধ্যে মিস্টার বক্সী বাবার সঙ্গে বেশ ভাব জমিয়ে ফেলেছিলেন, এবং সেই সূত্রে আমার কাছে ওনার মিস্টার বক্সী থেকে বক্সী কাকু হতে বেশি সময় লাগলো না। আর এর মাঝেই শহরের কোলাহল পেরিয়ে ট্রেন ছুটতে লাগলো মুর্শিদাবাদের উদ্দেশ্যে। বক্সী কাকু আমাকে বললেন, জানো বঙ্কু, মুর্শিদাবাদ হলো আমাদের পশ্চিমবঙ্গের এমন একটি জেলা যা জুড়ে রয়েছে শুধু ইতিহাস আর ইতিহাস। ঠিক বলেছেন কাকু, মুর্শিদাবাদ নামটা শুনলেই মনে পড়ে যায় সেই পলাশী যুদ্ধের কথা। মুর্শিদাবাদ মানেই হলো নবাবিয়ানা। মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে আমাদের মধ্যে ওই যে আলোচনা শুরু হলো তা থামলো বহরমপুর স্টেশন পৌঁছে। ঘড়িতে তখন বাজে রাত 9টা। বক্সী কাকু স্টেশন থেকে বেরিয়ে চলে গেলেন ওনার নিজের বাড়ির উদ্দেশ্যে। চলে যাওয়ার আগে আমাদের বললেন, আগামীকাল সকালে আমি কিন্তু সময় মতো গেস্ট হাউসে পৌঁছে যাব, তোমরা রেডি থেকো। তাহলে আসি বঙ্কুবাবু। হ্যাঁ, উনি আমাদের নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলেছিলেন। এদিকে আমরাও তারপর স্টেশন থেকে নেমে একটা ট্যাক্সি করে শিবুদাদুর গেস্ট হাউসে এসে পৌঁছালাম। দূর থেকে সেই গেস্ট হাউসটা দেখে মনে হচ্ছিল এ যেন এক জমিদারের পুরনো বাংলো। আমি সমুদাকে বললাম, সমুদা, এটা গেস্ট হাউস নাকি কোনো জমিদারের বাংলো? এটাই হলো মুর্শিদাবাদের ঐতিহ্য। রাতে খাওয়ার পর সমুদাকে দেখলাম সদর দরজা খুলে সে যেন কোথায় বের হচ্ছে। বাবা জিজ্ঞেস করলো, কিরে, কোথায় চললি? দাদা, খাওয়ার পর এত তাড়াতাড়ি আমার ঘুম আসতে চায় না। বাংলোর আশেপাশে একটু হাঁটাহাঁটি করে আসি। পরদিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম যে সেদিন আমরা যাব হাজারদুয়ারি প্যালেস দেখতে। বক্সী কাকুও সকাল সকাল ওনার কথা মতো ট্যাক্সি নিয়ে গেস্ট হাউসে এসে হাজির। সমুদা বাবাকে বলল, দাদা, তোরা ট্যাক্সি করে বেরিয়ে যা, আমি বঙ্কুকে নিয়ে টাঙায় চেপে আসছি। ঠিক আছে ঠিক আছে, সাবধানে আয়, তবে দেরি করিস না। একদম। তারপর আমি আর সমুদা ঘোড়ার টানা সেই টাঙ্গা গাড়ির ঝাঁকুনি খেতে খেতে রওনা দিলাম হাজারদুয়ারির উদ্দেশ্যে। যেতে যেতে সমুদা বলল, জানিস বঙ্কু, এই জেলায় এখনো এমন অনেক ইতিহাস রয়েছে যা মানুষের কাছে আজও অজানা। নবাব সিরাজের ইতিহাস? না রে,
মুর্শিদাবাদের ইতিহাস যে শুধু ওনাকে ঘিরেই রয়েছে তা নয়। এখানকার ইতিহাসকে দুভাগে দেখলে প্রথমটা বলা যায় পলাশী যুদ্ধের আগে, আর দ্বিতীয়টা হলো পলাশী যুদ্ধের পর। যেমন ধর এই হাজারদুয়ারি প্যালেস, এটা কিন্তু অনেক পরেই তৈরি হয়েছে। নবাব নাজিম হুমায়ুন খাঁর আমলে প্যালেসটি তৈরি করেছিলেন বেঙ্গল ইঞ্জিনিয়ার্স কর্পোরেশনের এক ইংরেজ আর্কিটেক্ট, নাম কর্নেল ডানকান ম্যাকলর্ড। এই হাজারদুয়ারি নামটা হয়েছে এই প্যালেসের আসল নকল মিলিয়ে মোট 1000টি দরজা রয়েছে বলে। প্যালেসের পুরোটাই ইতালিয়ান ও গ্রিক কারুকার্যে ভরা। সমুদার কথা মন দিয়ে শুনতে শুনতে আমরা এসে হাজির হলাম সেই বিশাল আকারের প্যালেসটার সামনে। আমরা টাঙা থেকে নামতেই দেখি বাবা আর বক্সি কাকু সেখানে অনেক আগেই পৌঁছে গেছেন, কিন্তু আরও একজন ব্যক্তিকে সেখানে উপস্থিত থাকতে দেখে আমি একটু অবাক হলাম। পাকানো গোঁফ, মাথায় চুল প্রায় নেই বললেই চলে, চোখে কালো মোটা ফ্রেমের একটা চশমা, পরনে সাদা কুচি দেওয়া ধুতি ও নীলচে রঙের পাঞ্জাবি, যার মধ্যে রয়েছে কেমন সাদা রঙের ডিজাইন, আর হাতে ছিল একটা বহুদিনের পুরনো লাঠি। আমরা সামনে যেতেই বাবা বলল, মিস্টার মিত্র, ও হলো আমার ছেলে বঙ্কু, আর পাশের জন আমার ছোট ভাই সমরেশ। নমস্কার নমস্কার, আমি বিভু মিত্র। তোমাদের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। এই মিত্র হলেন এখানকার এক বিশিষ্ট স্বনামধন্য ব্যক্তি। এই মুর্শিদাবাদ জেলায় ওনার নাম শোনেনি এমন খুব কম লোকই আছে, বুঝলে? সমুদাকে লক্ষ্য করলাম। সে মিস্টার মিত্রকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মিস্টার মিত্রর সঙ্গে আলাপ করতেই উনি আমাদের হাতে একটা করে মিষ্টি তুলে দিলেন। টাঙার ঝাঁকুনিতে পেটে যা ছিল সব হজম হয়ে গিয়েছিল, সুতরাং আমি আর কিছু না ভেবেই টুপ করে মিষ্টিটা খেয়ে ফেললাম। কিন্তু সমুদাকে লক্ষ্য করলাম অন্যমনস্ক হয়ে কিছু একটা চিন্তা করছে। হাজারদুয়ারিতে ঢুকেই বক্সি কাকু একজন গাইড ঠিক করে ফেললেন এবং সেই গাইড যথারীতি আমাদের বোঝাতে লাগলো এই হাজারদুয়ারির বিভিন্ন ইতিহাসের কথা। আসুন আসুন বাবুরা, সবার আগে বলি, এই প্যালেসের আগের নাম ছিল বরকুট। এটা কিন্তু নবাব সিরাজের তৈরি নয়। নবাব নাজিম হুমায়ুন খাঁ প্যালেসটি তৈরি করেছিলেন। 1985 সালে এই প্যালেসের দায়িত্ব নেয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আমরা এখন ঘুরতে ঘুরতে দেখব। ঘুরতে ঘুরতে আমরা ওই গাইডের কথা এতটাই মন দিয়ে শুনছিলাম যে সমুদা কখন যে বেপাত্তা হয়েছে টেরই পাইনি। ফেরার পথে দেখি সমুদা ভাগীরথীর ধারে বসে আমাদের জন্য অপেক্ষা করছে। আমি দৌড়ে গিয়ে তাকে নতুন সব অজানা তথ্যের বিষয়ে জানাতে চাইলাম, কিন্তু সমুদা কোনো পাত্তাই দিল না। সে তখন অন্য কোনো চিন্তায় মগ্ন। আমরা ওখানকার বেশ কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম, যার মধ্যে অবশ্যই রয়েছে সেই বিখ্যাত বাচ্চা বালিত। হাজারদুয়ারি দেখার পর আমরা ইমামবাড়া, ঘড়িঘর ও মদিনা মসজিদ দেখে দুপুর 1:30 নাগাদ চললাম বক্সি কাকুর বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে। কিন্তু মিস্টার মিত্র আমাদের সঙ্গে গেলেন না। উনি বললেন, আজ আর আমার পক্ষে তোমার বাড়ি যাওয়া সম্ভব হবে না বক্সি, শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাই এখান থেকে ভাবছি সোজা বাড়ি ফিরে যাব। এরপর আমরা ট্যাক্সিতে করে চললাম বক্সি কাকুর বাড়িতে। বক্সি কাকুর বাড়ি বহরমপুরে হলেও ওনার আদি বাড়ি ছিল ঐতিহাসিক পলাশীতে, ওই যেখানে রবার্ট ক্লাইভ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ দৌলাকে হারিয়ে বাংলায় ইংরেজ শাসন এনেছিলেন। বক্সি কাকুর বহরমপুরের বাড়িটা বিশাল বড়, সে যেন এক প্রাসাদের সমান। সামনে পুকুর, পিছনে বাগান, 2জন চৌকিদার, 1জন মালি এবং 2জন চাকর, সব কিছুতেই যেন ঐতিহ্যের ছোঁয়া। আমরা ওনার বাড়িতে ঢুকতেই দেখি চারিদিক কেমন যেন থমথমে। বক্সি কাকুর ছেলে আর বৌমা দুজনেরই চোখ ছলছল করছে। আমরা ভেতরে প্রবেশ করতেই বক্সি কাকুর ছেলে অরুণবাবু এগিয়ে এসে বলল, বাবা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? প্রপিতামহের পাওয়া ছবিটা সকাল থেকে পাওয়া যাচ্ছে না। কি? প্রপিতামহর পাওয়া ছবিটা নিখোঁজ? হ্যাঁ বাবা, সকাল থেকে আমরা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই।
কি হয়েছে? আমাদের বাড়ির বহুদিনের পুরনো একটা ছবি আজ সকাল থেকেই নিখোঁজ। কিসের ছবি? নবাব সিরাজের মাতামহের ছবি, যেটা পেয়েছিলেন আমার প্রপিতামহ। কিন্তু কথা হলো, এত বড় বাড়ি আর 7-8 জন লোক বাড়িতে থাকা সত্ত্বেও কিভাবে এই বহুমূল্য ছবি সকলের মধ্যে থেকে হারিয়ে গেল? এতক্ষণ সমুদা খুব মন দিয়ে সব কথা শুনছিল। এবার একটু এগিয়ে এসে বলল, বলছি যে একবার কি ছবিটা যেখানে ছিল সেই জায়গাটা দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তোমরা এসো। এই বলে বাড়ির দোতলার দক্ষিণ দিকের একটা ঘরে আমাদের সকলকে বক্সি কাকু নিয়ে গেলেন। তবে সিঁড়ি দিয়ে ওঠার সময় বক্সি কাকু আমাদের উদ্দেশ্যে বললেন, বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন এই ছবি দেখতে আমাদের বাড়িতে বহু লোকের সমাগম হয়। ওই দিন আমার প্রপিতামহ আর আমার দুজনেরই জন্মদিন। আচ্ছা, আপনার প্রপিতামহ ঠিক কবে গত হন, আর সেই সময় ওনার বয়স কত হয়েছিল? সমুদার প্রশ্ন শুনে বক্সি কাকু কেমন যেন এড়িয়ে যেতে চাইলেন। তারপর আমরা ছবি রাখার জায়গাটা দেখে দুপুরের খাওয়া সারতে নিচের ঘরে নেমে এলাম। বক্সি কাকুর ছেলে অরুণবাবু ও তার স্ত্রীর আপ্যায়নে আমরা 3 জনেই আপ্লুত হলাম। কিন্তু বক্সি কাকুকে দেখে খুব খারাপ লাগছিল। উনি সত্যিই খুব ভেঙে পড়েছিলেন। আর পড়বেন নাই বা কেন? যখন অমন একটা ঐতিহাসিক বহুমূল্য জিনিস চুরি যায়, তখন মাথায় আকাশ ভেঙে পড়ারই তো কথা। খেতে খেতে বাবা বলল, বক্সিবাবু, আপনাকে কিন্তু একটা কথা আমি বলিনি। এই যে আমার ছোট ভাইটি, ও কিন্তু শখের গোয়েন্দা, অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। ওর নামটা? সমরেশ, তবে আমরা সমু বলেই ডাকি। ভাই সমরেশ, তোমাকে একটা সাহায্য করতে হবে। না বললে শুনবো না। আমার এই প্রপিতামহের চুরি যাওয়া ছবিটা তোমাকেই খুঁজে বার করার দায়িত্ব নিতে হবে। মানে পুলিশ থাকতে আমি... দেখো, ব্যাপারটা আমি 5 কান করতে চাই না, তাই তোমাকে বলা। আশা করি তুমি আমায় নিরাশ করবে না। আরে সমু, উনি যখন বলছেন তখন আর মানে করিস না। গোয়েন্দাগিরি করার শখটা তো তোর অনেক দিনের, তাই সুযোগ যখন পাচ্ছিস সেটা হাতছাড়া করিস না। হ্যাঁ সমরেশ, পুলিশকে বলে এই ব্যাপারটা আমি চারিদিকে ছড়াতে চাই না। আর ছবিটা তুমি খুঁজে দিতে পারলে তোমাকে আমি প্রাপ্য সাম্মানিকও দেব। সুতরাং তুমি আর না বলো না ভাই। ঠিক আছে মিস্টার বক্সি, আপনাদের চুরি যাওয়া ছবি আমি খুঁজে বার করার যথাসাধ্য চেষ্টা করব, কথা দিলাম। সমুদা রাজি হবে নাই বা কেন? যখন এমন ঐতিহাসিক জায়গায় ঘুরতে এসে কোনো রোমাঞ্চকর ঘটনা স্বয়ং নিজেই হাজির হয় সমুদার মতো রহস্যপ্রিয় মানুষের সামনে, তখন যতই মুখে না বলুক, মনে মনে যে সমুদা রহস্য জালে জট খোলা শুরু করে দিয়েছে তা আর কেউ না জানলেও আমার অজানা নয়। সুতরাং ওনাদের সকলকে ছবি খুঁজে বার করার আশ্বাস দিয়ে আমরা গেস্ট হাউসে ফিরে এলাম। পরদিন সকালে আমাদের যাওয়ার কথা ছিল আরও অনেক জায়গায়, মতিঝিল, কাশিমবাজার, রাজবাড়ি ইত্যাদি। কিন্তু সমুদা বলল, চল বঙ্কু, আজ আমরা খোশবাগ থেকে ঘুরে আসি। কবরস্থান? খোশবাগের ব্যাপারটা বাবাকে বলতেই সে বলল, না, আজ আর কোথাও ঘুরতে যাওয়ার মন নেই। ভাবছি মিস্টার বক্সির বাড়ি থেকে ঘুরে আসবো। ওনার পাশে থাকাটা এখন খুব প্রয়োজন। সেদিন আমি আর সমুদা দুজনে মিলেই খোশবাগের উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাবা বক্সি কাকুর দুঃখ কিছুটা ভাগ করে নিতে ওনার বাড়ি গেলেন। আমার মনে তখন নানান প্রশ্ন উকি দিচ্ছিল। নৌকা করে ভাগীরথী নদী পেরোনোর সময় তাই আর চেপে রাখতে না পেরে সমুদাকে জিজ্ঞেসই করে বসলাম, আচ্ছা, আজ হঠাৎ মতিঝিল, কাশিমবাজার, রাজবাড়ি ছেড়ে তোমার খোশবাগ আসার কারণটা কি? ধরে নে এটা আমার তদন্তের একটা অঙ্গ। কারণ ভুলে যাস না বঙ্কু, নবাব সিরাজের সমাধির পাশাপাশি নবাব আলীবর্দী খাঁর সমাধিও এখানে রয়েছে। আর তাই এই তদন্ত শুরু করার আগে খোশবাগ যাওয়াটা খুবই জরুরি। ভাগীরথী নদী পেরিয়ে আমরা যখন খোশবাগ পৌঁছালাম তখন প্রায় 11টা বেজে গেছে। আমরা পৌঁছেই প্রথমে গেলাম
আলীবর্দী খাঁর সমাধি দেখতে। সমুদাকে লক্ষ্য করলাম বেশ অনেকক্ষণ ধরেই সে একটা জায়গায় দাঁড়িয়ে কি যেন ভেবে চলেছে। আমি সামনে যেতেই একটা ফলকের দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, বঙ্কু, ভালো করে দেখে রাখ। নবাব মারা গিয়েছিলেন 10th এপ্রিল 1756। সুতরাং মৃত্যুর সময় ওনার বয়স দাঁড়ায় 84। অর্থাৎ অর্থাৎ কি সমুদা? অর্থাৎ যেটা বোঝার ছিল সেটা বোঝা হয়ে গেছে মিস্টার বঙ্কু। এবার চলুন ফেরা যাক। সমুদার হাবভাব দেখে আমার মাথায় অনেক প্রশ্ন আসছিল, কিন্তু ওই মুহূর্তে আমি তাকে প্রশ্ন করে বিব্রত করতে চাইনি। আমরা ফেরার পথে নবাব সিরাজউদ্দৌলার সমাধি দেখলাম বটে, তবে সমুদার এখানে আসার মূল উদ্দেশ্য ছিল নবাব আলীবর্দী খাঁর সমাধি। আমরা সেই ঐতিহাসিক স্থান থেকে বেরিয়ে গেস্ট হাউসে ফিরলাম না, সেখান থেকে সোজা গিয়ে হাজির হলাম বক্সি কাকুর বাড়ি। ওনার বাড়ি ঢুকতেই দেখি বাবা আর বক্সি কাকুর সঙ্গে মিস্টার মিত্রও ওখানে বসে রয়েছেন। বক্সি কাকু আমাকে জিজ্ঞেস করলেন, বঙ্কুবাবু, আজ ঘোরাটা কেমন হলো? শুনলাম তোমরা নাকি ঘোষবাগের দিকে গিয়েছিলে। আমি কিছু বলার আগেই সমুদা এগিয়ে এসে বক্সি কাকুকে প্রশ্ন করলো, মিস্টার বক্সি, আপনার প্রপিতামহ এই ছবিটা কি সত্যিই পেয়েছিলেন? ঠিক কত সালে উনি মারা যান বলতে পারেন? কারণ ইতিহাস বলে যে 1756-এ আলীবর্দী খাঁ 84 বছর বয়সে মারা গিয়েছিলেন, অর্থাৎ পলাশী যুদ্ধের ঠিক 1 বছর আগে। সত্যি ভাই সমরেশ, তোমার প্রশংসা না করে থাকতে পারছি না। তুমি ঠিকই ধরেছ। আসলে গতকাল আমি ছবি হারানোর শোকে কি বলতে কি বলেছি সেটা ধরে বসো না। শোনো তাহলে, মিস্টার জেকবস উইজে নামক এক ইংরেজ সৈনিক এই ছবিটি পেয়েছিলেন। উনি পলাশীর যুদ্ধের সময় রবার্ট ক্লাইভের সৈনিকদের মধ্যে একজন ছিলেন। যুদ্ধের পর মীর জাফরের আদেশে প্রাসাদের বহু জিনিস ফেলে দেওয়া হয়, আর সেই সকল জিনিসের মধ্যে এই ছবি ছিল অন্যতম। মিস্টার জেকবস ছবিটি খুঁজে পাওয়ার পর সেটিকে নিজের কাছেই রেখে দেন যুদ্ধের স্মৃতি হিসাবে। মিস্টার জেকবস যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে অবসর নেন এবং তারপর উনি মুর্শিদাবাদেই পাকাপাকিভাবে থেকে যান। আমার প্রপিতামহ ছিলেন ওনারই বাড়ির একজন সাধারণ কর্মী। উনি ভালো ছবি আঁকতে পারতেন বলে মিস্টার জেকবস ওনাকে দিয়ে নানান সময় নানান ছবি আঁকাতেন। আর এই রকমই একদিন আমার প্রপিতামহের আঁকা এই ছবি দেখে মিস্টার জেকবস মুগ্ধ হয়ে নবাবের সেই ঐতিহাসিক ছবি ওনার হাতে তুলে দেন। ব্যাস, সেই থেকেই এই ছবি হয়ে ওঠে আমাদের পরিবারের গর্ব। সব শুনে মনে হলো বক্সি কাকুদের পরিবার সত্যি ঐতিহ্যশালী, এবং এমন এক পরিবারের সম্মুখীন হতে পেরে তখন নিজেকে ধন্য মনে হচ্ছিল। কিন্তু সমুদা, তাকে দেখে মনে হলো রহস্য যেন তখন ওই ঘরের মধ্যে রয়ে গেছে। এবার আসা যাক মিস্টার মিত্রর কথায়। উনি আজ আমাদের যেন কেমন এড়িয়ে চলছেন। কোথাও যেন আগের দিনের সঙ্গে ওনাকে একদমই মেলাতে পারছিলাম না। মিস্টার মিত্রর সম্বন্ধে জানতে চাওয়ায় বক্সি কাকু বললেন, মিস্টার মিত্রর সঙ্গে আমার আলাপ বহুদিনের। আমাদের প্রথম দেখা একটি প্রদর্শনীতে, আর সেখানেই প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন মিস্টার মিত্র। তার মানে আপনার আর্ট অ্যান্ড পেন্টিং সম্বন্ধে বেশ ভালোই দখল আছে। হ্যাঁ, না মানে ওই সামান্য আর কি। মিস্টার মিত্র লোকটি বেশ ইন্টারেস্টিং। ওনার কথা বলার ধরন দেখলে মনে হবে যেন মনে এক আর মুখে আর এক। রাতে গেস্ট হাউসে ফেরার পর বাবা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না আমাদের দুজনের চোখে। চারিদিকে ঝিঝি পোকার ডাকের মাঝেই সমুদা মগ্ন গভীর চিন্তায়। আর আমি তখন ভাবছি শুধু পলাশী যুদ্ধের কথা। হ্যাঁ, যে যুদ্ধে নির্মমভাবে মরতে হয়েছিল নবাব সিরাজকে শুধুমাত্র কিছু বিশ্বাসঘাতকের জন্য। আজ এতগুলো বছর পেরিয়ে গেলেও মির্জাফরের মতো কিছু বিশ্বাসঘাতক এখনও এই সমাজে রয়ে গেছে। নবাব সিরাজের মতো আজও অনেক মানুষকে প্রতিনিয়ত শিকার হতে হচ্ছে বিশ্বাসঘাতকতার।
সকাল হতেই সমুদার সঙ্গে আমি সরকারি কার্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এবং ওখানে পৌঁছানোর পর অনেক দৌড়োদৌড়ি করে অবশেষে আমরা এক কর্মীকে ওই তদন্তের স্বার্থে সাহায্য করতে রাজি করালাম। লোকের থেকে কাজ আদায় করতে সমুদা ভীষণ পটু। ওই ব্যক্তি আমাদের সিঁড়ি দিয়ে উপরে নিয়ে গেলেন এবং একটা ঘরে বহু কাগজপত্র খুঁজে তিনি একটা রেজিস্টার বের করে এনে সমুদার হাতে তুলে দিয়ে বললেন, এই রেজিস্টারটা ঘেঁটে দেখুন, যদি কিছু পান। থ্যাংক ইউ। রেজিস্টারের পাতাগুলো বেশ অনেকক্ষণ উল্টে পাল্টে দেখার পর সমুদার মুখে একটা মৃদু হাসি লক্ষ্য করলাম। সেই হাসি বলে দিচ্ছিল তার এখানে আসার উদ্দেশ্য সফল। কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় সমুদাকে সেই বিষয়ে জিজ্ঞেস করতে সমুদা বলল, বঙ্কু, বাস্তবে মিস্টার জেকবস উইজে নামে কোনোদিন কেউ ছিলই না। কারণ যদি থাকতো তাহলে নিশ্চয়ই তার কোনো একটা প্রমাণ এখানে পাওয়া যেত। মানে? রেজিস্টার ঘেঁটে যা দেখলাম তাতে সাহেবী নাম বলতে জেকব স্টার্লিং আর দাভিদ উইজে, এরা দুজনেই গোড়া বাজারে থাকেন। কিন্তু সরকারি তথ্য অনুযায়ী এই দুজনের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো যোগাযোগ নেই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল স্বাধীনতার আগে, সুতরাং স্বাধীনতার পর কোনোভাবেই এদের ব্যাপারে জানা সম্ভব নয়, যদি না তারা কোনো ঐতিহাসিক চরিত্র হন। কথাগুলো শুনে আমার বেশ এক্সাইটিং লাগলো। তবে সমুদা তখন মনে মনে এই রহস্যের জট খোলার চেষ্টা করছে সেটা বেশ বুঝতে পারছিলাম। অনেকক্ষণ তাকে চুপ করে থাকতে দেখে আমি বললাম, সমুদা, তুমি কি কিছু বুঝতে পারছো? বঙ্কু, এই ছবি হারানোর ঘটনাটা আমার মনে হচ্ছে পুরোটাই একটা সাজানো ঘটনা। তবে এর উদ্দেশ্য কি হতে পারে সেটাই বুঝতে পারছি না। এরপর আমরা দুপুরের খাওয়া সারতে একটা রেস্তোরাঁয় গিয়ে ঢুকলাম এবং সেখানেই সমুদার এক বন্ধুর সঙ্গে আমাদের দেখা হলো। বিকাশদা, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এক কর্মী। 2 বছর হলো সে এখানে বদলি হয়ে এসেছে। কথায় কথায় সমুদা তাকে একটা কাজের দায়িত্ব দিল এবং সেটা যে খুবই গোপনীয় তা জানাতে সে ভুলল না। সমুদাকে কথা দিয়ে বিকাশদা বলল, ওকে সমরেশ, ডোন্ট ওয়ারি, খুব শীঘ্রই ব্যাপারটা বুঝে নিয়ে আমি তোর সাথে যোগাযোগ করছি, তুই চিন্তা করিস না। রাতে বাড়ি ফিরে আমি আর সমুদা খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঘুম আসছিল না কিছুতেই। আমি সমুদার কথাগুলো মনে মনে ভাবছিলাম। বেশ বুঝতে পারছিলাম সমুদাও এই রহস্যের জটিলতায় মগ্ন। হঠাৎ জানালার কাঁচ ভাঙার শব্দে আমরা দুজনেই চমকে উঠলাম। আমাদের ঘরের উত্তরের জানালার কাঁচ ভেঙে কাগজ মোড়া কিছু একটা এসে ঢুকেছে। সমুদাকে লক্ষ্য করলাম বিছানা থেকে উঠে সে ওটা হাতে তুলে নিল। একটা কাগজ মোড়া পাথর। সমুদা সেটাকে ভালো করে দেখলো এবং মোড়ানো কাগজটা খুলতেই চোখে পড়ল তাতে লেখা রয়েছে, বেশিবার বেরো না, মৃত্যু হইতে সাবধান। আমি সমুদাকে কাপা গলায় জিজ্ঞেস করলাম, সমুদা, এটা কে হতে পারে বলো তো? কে হতে পারে সেটা সকাল না হলে বলাটা একটু কঠিন বঙ্কু। তবে এটা জেনে রাখ, আমরা সঠিক পথেই এগোচ্ছি, আর তাই আমাদের গতিবিধির উপরে কেউ নিশ্চয়ই নজর রাখছে। ওই কাগজটা সমুদা নিজের কাছেই রেখে দিল। মনে একরাশ আশঙ্কা নিয়ে সেদিন ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙতে দেখি সমুদা বিছানায় নেই। অনেক আগেই উঠে পড়েছে মনে হয়। একটু পরে সমুদা ছোট্ট একটা কিছু হাতে নিয়ে ঘরে ফিরে এলো, একটা আধ জ্বলা সিগারেট। আমাকে বলল, কিরে, তোর ঘুম ভাঙলো? হ্যাঁ সমুদা। তুমি কোথায় গিয়েছিলে? গেস্ট হাউসের উত্তর দিকটা একটু অনুসন্ধান করতে গেছিলাম। গতকাল রাতে ঢিলটা তো ওই দিক থেকেই ছোড়া হয়। কিছু বুঝতে পারলে?
এই দেখ, ওই জানলার নিচে এই আধজ্বলা সিগারেটটা পেলাম। এই দেখ, ফিল্টারে এখনো পানের কিছুটা ভাগ লেগে রয়েছে। বুঝলাম না। বঙ্কু, আমার বিশ্বাস এই কাজ যে করেছে তার মুখে ওই মুহূর্তে একই সঙ্গে পান আর সিগারেট দুটোই ছিল। এই কাজ যে বাইরের কোনো লোকই করেছে তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কারণ একটু ভেবে দেখ, এই গেস্ট হাউসে যারা রয়েছে তারা কেউই এই দুটো জিনিস ব্যবহার করে না। সমুদা, আমি কি বাবাকে এই ব্যাপারটা বলবো? না না, এখনই দাদাকে এই ব্যাপারে কিচ্ছু বলতে হবে না। তদন্তের কাজ আরেকটু এগোতে দে, তারপর নয় বলা যাবে। কারণ এই মুহূর্তে আমরা স্রেফ অন্ধকারে ঢিল ছুটছি। সুতরাং অনেক ভেবে চিন্তে আমাদের এখন কথা বলতে হবে। সেদিন দুপুরে বাবার সঙ্গে আমরা আবার বক্সি কাকুর বাড়িতে গেলাম, কিন্তু ওনাকে দেখা মাত্রই আমার কেমন যেন ওনার প্রতি রাগ হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না কেন বক্সি কাকু আবার আমাদের মিথ্যে বলল, তাও আবার এমন একজন ব্যক্তির নামে যার কিনা কোনো অস্তিত্বই কোনোদিন ছিল না। বক্সি কাকু বলল, ভালোই হলো আপনারাও এসেছেন, আর মিস্টার মিত্র একটা দরকারে এখানে আসছেন। এই দেখুন, বলতে বলতেই চলে এসেছে। আসুন আসুন মিস্টার মিত্র, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। আমরা সবাই একসঙ্গে দুপুরে খেতে বসলাম। খেতে খেতে মিস্টার মিত্র বললেন, চলুন না, আজ বিকেলে আমার বাড়ি সবাই মিলে একটু ঘুরে আসবেন। আমরা ওনার আমন্ত্রণে সাড়া দিলাম, কারণ সমুদা বলে, When opportunity comes at your feet, you must grab it with your both arms wide open. তারপর বিকেলে আমরা সবাই মিলে মিস্টার মিত্রর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মিস্টার মিত্র বহরমপুরেই থাকেন। ওনার বাড়ি আর 5টা বাড়ির মতো একদমই নয়। রাস্তায় যেতে যেতে সেই বিষয়ে উনি আমাদের বললেন, আমার ছোট থেকেই পাখির খুব শখ, তাই বাড়ির একটা ঘর ওদের জন্যই ছেড়ে দিয়েছি। একটা ঘর? কত পাখি রয়েছে মিস্টার মিত্র? বিভিন্ন জাতের দেশি বিদেশি অনেক পাখি রয়েছে, আর তাদের দেখাশোনার জন্য একজন ছেলেও রয়েছে আমার বাড়িতে, সোমনাথ। ও ছোটবেলা থেকেই আমার ওখানেই রয়েছে। বড় ভালো ছেলে, খুব বিশ্বস্ত। কথা বলতে বলতে এসে পৌঁছলাম মিস্টার মিত্রর বাড়ি। উনি সোমনাথকে আগেই আমাদের আসার কথা বলে রেখেছিলেন। সুতরাং বাড়িতে ঢোকা মাত্রই আমাদের জন্য সে মিষ্টি আর শরবত নিয়ে এসে হাজির হলো। সোমনাথের গড়ন ছিপছিপে, গায়ের রং শ্যামলা আর ঠোঁট টকটকে লাল। মিস্টার মিত্র আমাদের খুবই খাতির করলেন, ওনার বাড়ি ঘুরে দেখাতে লাগলেন। নিচের এই দুটো ঘরের মধ্যে এটি আমার প্রদর্শনীর জন্য ব্যবহার হয়, আর ওই ঘরটি অনেক দিন ধরেই বন্ধ। বন্ধ কেন? আসলে এটা আমার বাড়ির স্টোর রুম বলতে পারো। এবার দোতলায় চলো, ওখানেই আমার সেই পাখিদের ঘর রয়েছে। লক্ষ্য করলাম আমরা এগিয়ে যাওয়ার পর সমুদা কিছুটা পিছিয়ে গিয়ে সেই বন্ধ ঘরের তালাটাকে খুব কাছ থেকে ভালোভাবে দেখল। আবার চট করে ফিরে এসে আমার কানে কানে ফিসফিস করে বলল, বঙ্কু, তালাটা নতুন লাগানো। যদি ঘরটা অনেক দিন ধরে বন্ধই থাকে তাহলে তাহলে কিভাবে বন্ধ দরজার তালার মধ্যে দিয়ে রঙের গন্ধ ভাসছে? আমি শিওর এই ঘর কিছুদিনের মধ্যেই খোলা হয়েছিল। আমরা দোতলায় এসে পৌঁছলাম। এখানে রয়েছে 2টি ঘর, একটি হলো মিস্টার মিত্রর এবং অপরটি পাখিদের জন্য। সেই ঘর জুড়ে রয়েছে বিভিন্ন জাতের নানান পাখি। সেখানে যেমন রয়েছে নানান ধরনের টিয়া, তেমনই রয়েছে কাকাতুয়া, ময়না, আরও কত কি। বাবা তো হকচকিয়ে গিয়েছিলেন এত পাখি দেখে। তারপর ধীরে ধীরে সেই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিলেন। কি সুন্দর মনোরম পরিবেশ সেখানে, বলে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। নানান পাখিদের ডাক একসঙ্গে একই ঘরের মধ্যে শুনে মনে হচ্ছিল এ যেন এক অন্য জগতে এসে পড়েছিলাম। এক মুহূর্তের জন্য আমি ভুলে গিয়েছিলাম আমাদের আসল লক্ষ্যের কথা। কিন্তু সমুদা না, সে কখনোই ভোলেনি। তার সন্ধানী দৃষ্টি সব কিছুর মধ্যেই সমাধান খুঁজছিল। ফিরে আসার সময় সে আমাকে বলল,
বঙ্কু, খুব সজাগ থাকিস, বিপদ যে কোনো দিক থেকেই আসতে পারে। কথাটা শুনে ভয় লাগাটাই স্বাভাবিক, কিন্তু আমি জানি সমুদা থাকতে আমার কিচ্ছু হবে না। সেই বিশ্বাসটা আমার সর্বদা সমুদার উপর ছিল। সেদিন রাতেই সমুদার কাছে বিকাশদার ফোন এলো এবং আমার বুঝতে দেরি হলো না যে সে সমুদার এই কাজ সফলভাবে সম্পূর্ণ করেই তাকে ফোন করেছে। সমুদা ফোন রাখার পর আমায় বলল, বুঝলি বঙ্কু, বিকাশের দেওয়া তথ্য অনুযায়ী যে ইংরেজ সৈনিক পলাশি যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে অবসর নিয়েছিলেন তিনি হলেন ডেভিড স্টার্লিং। স্টার্লিং সাহেব অবসর নেওয়ার পর এখানে পাকাপাকিভাবে থেকে গেলেও ওর বংশের কারোরই আর কোনো খবর নেই। ওই রাতে সমুদা ঠিক করলো পরদিন সকালেই স্টার্লিং সাহেবের বাকি খবর সে যে করেই হোক জোগাড় করবে। কথা মতো আমরা সকালে উঠে আবার সেই সরকারি কার্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এবং সেখানে পৌঁছে রেজিস্টার ঘেটে জানতে পারলাম যে স্টার্লিং নামের আরও একজন ব্যক্তির ঠিকানা সেখানে উল্লেখ রয়েছে, যার পরিবারের বসবাস সেই প্রাক স্বাধীনতার যুগ থেকে। সমুদার আমি বেরিয়ে পড়লাম ওই ঠিকানায়, সেই অচেনা ব্যক্তির সন্ধানে। স্টার্লিং সাহেব থাকতেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। জিয়াগঞ্জ পৌঁছে আমরা অনেকজনকেই ওর কথা বললাম, কিন্তু কেউই ওকে ঠিকভাবে চিনে উঠতে পারল না। শেষে একজন বৃদ্ধকে জিজ্ঞেস করতেই উনি বললেন, আমার নাম সাভিও স্টার্লিং। আপনারা যার বিষয়ে জানতে ইন্টারেস্টেড আমি তাকে চিনি। ওকে, চলুন আমার বাড়িতে বসে ভালোভাবে কথা বলা যাবে। এই বলে উনি আমাদের দুজনকে ওনার বাড়ি নিয়ে গেলেন। Yes, please sit here. বসুন। হ্যাঁ, নমস্কার, আমি সমরেশ দত্ত। দেখুন, ডেভিড স্টার্লিং রিটায়ার্ড হওয়ার পর এই জিয়াগঞ্জেই থেকে যান, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানান অসুস্থতার কারণে ওর বড় ছেলে অর্থাৎ জোসেফ স্টার্লিং ওকে 1820-তে ইংল্যান্ডে নিয়ে চলে যায়। তাহলে আপনি? ইয়াস, আমি হলাম ডেভিড স্টার্লিং এর ছোট ছেলে, থমাস স্টার্লিং এর বংশধর। আবার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার ছিলেন ডেভিড স্টার্লিং। কথা বলতে বলতে ওনার বৌমা মারিয়া এসে আমাদের চা ও বিস্কুট দিয়ে গেলেন। সমুদা চায়ের কাপে চুমুক দিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা মিস্টার সাভিও, আপনার কি এমন কোনো ছবির কথা মনে আছে যা ছিল এখানকার নবাব আলীবর্দী খাঁর? অফ মিস্টার দত্তা, ইউ আর অল সেম। আই এম সরি। খালি ছবির কথাই আশ করেন। নো, আমার কাছে নেই সেই পেইন্টিং। ওটা জোসেফ স্টার্লিং ইংল্যান্ডে নিয়ে চলে গেছে। আই এম সরি, বাট আপনাকে আরও কেউ ছবির ব্যাপারে বিরক্ত করেছে? Yes, many years ago, one man came asking for that painting. His name was something Bakshi. ওকে, থ্যাংক ইউ মিস্টার সাভিও। আমরা স্যাভিও সাহেবের বাড়ি থেকে বেরিয়ে এলাম। সমুদা একটু নিচু স্বরে বলল, বঙ্কু, আমি নিশ্চিত যে সাভিও সাহেবের কাছে আসা বক্সি আর আমাদের পরিচিত বক্সি কাকু একই লোক। সেদিনের মতো আমরা গেস্ট হাউসে ফিরে এলাম। রাতে শুতে যাওয়ার আগে দেখি সমুদা কাউকে একটা ফোন করে কিছু একটা বলছে। সেই ব্যাপারে জিজ্ঞেস করতেই সে আমায় বলল, কলকাতার একজনকে মিস্টার বক্সির ব্যবসার সম্বন্ধে খোঁজ খবর নিতে বললাম। তার মানে বক্সি কাকু? আমার কথা শেষ হওয়ার আগেই সমুদা আমাকে থামিয়ে বলল, বঙ্কু, মুর্শিদাবাদের রাস্তাঘাট আর আমাদের জন্য নিরাপদ রইল না। কেন সমুদা, তুমি কি দেখে বুঝলে? একটু চোখ কান খোলা রাখলে তুইও বুঝতে পারতিস যে আমরা যখন জিয়াগঞ্জে গিয়েছিলাম তখন আমাদের উপর কেউ নজর রাখছিল। জিয়াগঞ্জের প্রমাণ আমি অনেকবার পেয়েছি, যার মধ্যে অন্যতম হলো ওই নীল রঙের গাড়ি
যেটা সব সময় আমাদের পিছনেই পড়েছিল। যেখানে যাচ্ছি সেখানেই ওই গাড়িটা পৌঁছে যাচ্ছিল। আচ্ছা, একটা কথা বলতো বঙ্কু, সেদিন মিস্টার মিত্রর দেওয়া যে মিষ্টিটা খেলি, সেটাই কি কোনো গন্ধ পেয়েছিলি? আমি তো অত শত না বুঝেই খেয়ে ফেলেছিলাম, লক্ষ্য করিনি। ওরে, তোকে কতবার বলেছি নিজের সিক্স সেন্সগুলো সব সময় সচল রাখবি। ওই মিষ্টির প্যাকেটের মধ্যে দিয়ে রঙের গন্ধ ভাসছিল, যে রং সাধারণত ছবি আঁকার কাজে ব্যবহার করা হয়। আর তুই যে মিস্টার মিত্রর পাঞ্জাবিতে সাদা ডিজাইন দেখেছিলিস, সেটা আসলে কোনো ডিজাইনই নয়, ওটা হলো রঙের দাগ। সম্ভবত ছবি নিয়ে নাড়াচাড়া করতে গিয়েই সেই রং লেগে যায় ওনার পাঞ্জাবিতে। সুতরাং এটা হতেই পারে যে ওই ছবি মিস্টার মিত্রর তালা দেওয়া বন্ধ ঘরেই রয়েছে। হয়তো সেই জন্যই মিস্টার মিত্র ওই ঘরকে স্টোর রুমের আখ্যা দিলেন। উনি হয়তো ভাবেননি যে ওনার ওই বন্ধ ঘরের তালা বদলের খেলার মধ্যে দিয়েই কেউ এই রহস্যের সমাধান খুঁজে পাবে। সমুদা, আমি জানি তোর মনে প্রশ্ন উঠবে যে আমি কি করে এত সব ধরলাম, যেখানে আমি অন্য ঘটনাগুলো নিয়ে চিন্তায় মগ্ন ছিলাম। কিন্তু তোর এই সব প্রশ্নের উত্তরে আমি এখন শুধু এটুকুই বলবো যে একজন গোয়েন্দা হতে গেলে চারিদিকে কি হচ্ছে সব কিছুর উপরে সমানভাবে নজর রাখতে হয়, বুঝলি? আরেকটা কথা তোকে বলে রাখি, আমাদের উপরে যে নজর রাখছে আর ওই রাতে আমাদের ঘরে যে কাগজ ছুটছিল, সে একই লোক। সে আসলে সোমনাথ, মিস্টার মিত্রর অনুচর। সোমনাথের পান এবং ধূমপান দুই নেশাই রয়েছে, এবং সোমনাথকে মিস্টার মিত্রই পাঠিয়েছিলেন আমাদের সাবধান করে দেওয়ার জন্য। কারণ উনি বুঝে গেছেন সমরেশ ক্রমশই ওনার জন্য বিপদ হয়ে উঠছে। অনেক রাত হয়েছে, নে নে শুয়ে পড়। পরদিন সকালে উঠে দেখি প্রবল বৃষ্টি, চারিদিকের আকাশ একেবারে কালো হয়ে আছে। ঠিক মনে হচ্ছে কোনো নতুন বিপদ এসে হাজির হবে আমাদের দোরগোড়ায়। সারাদিন ঘরবন্দি আমরা সবাই। সমুদা খবরের কাগজ নিয়ে বসে রইল, আর আমি গেলাম বাবার কাছে নানান দেশ সম্বন্ধে তথ্য সঞ্চয় করতে। দুপুরে খাওয়ার সময় বাবা সমুদাকে জিজ্ঞেস করলো, সমু, তো তদন্তের কি খবর? তারপর সমুদার মুখে একদিনের সব ঘটনা শুনে অবাক হয়ে বাবা বলল, আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে মিস্টার মিত্রর মতো একজন স্বনামধন্য ব্যক্তি এরকম একটা কাজ করতে পারেন। না, দেরি করে লাভ নেই, আমি এখনই মিস্টার বক্সিকে ফোন করে পুরো ঘটনাটা জানাচ্ছি। না দাদা, এখনই ওনাকে জানানোর দরকার নেই। তার পিছনে অনেক কারণ আছে, সেটা আমি পরে বলবো। ঠিক আছে, তুই যখন বলছিস। সন্ধেবেলা সমুদার কাছে কলকাতা থেকে ফোন এলো। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সমুদা, কি ব্যাপার? বঙ্কু, জট খুলতে শুরু করেছে। বলো না। হুম, এখনই আমি তোকে এ বিষয়ে কিচ্ছু বলবো না, সমস্তটাই জানতে পারবি আগামীকাল, এই গল্পের শেষ দিনে। পরদিন ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গিয়েছিল। চোখ খুলে দেখি সমুদা নেই। বিছানা ছেড়ে উঠতে গিয়ে হঠাৎ চোখে পড়ল বালিশের কাছে একটা চিরকুট। আমি তাড়াতাড়ি সেটা হাতে নিয়ে পড়তে লাগলাম। সমুদা লিখেছে, বঙ্কু, বেলা 12টার মধ্যে বাবাকে নিয়ে বক্সিবাবুর বাড়িতে পৌঁছে যাবি। আমি সেখানেই তোদের জন্য অপেক্ষা করব। ব্যাস এটুকুই, আর কিছু লেখা নেই। আমি বাবাকে গিয়ে এই চিরকুটের ব্যাপারে জানালাম। তারপর কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে আমি আর বাবা বক্সি কাকুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
মাঝপথে কিছু লোক হঠাৎ করে আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ালো। এই, থাম 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 এই, থাম। গাড়ি থামতেই তারা প্রত্যেকে গাড়ির দরজা খুলে গাড়ির ভিতরে ঢুকে এলো। আমি আর বাবা রীতিমতো ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে উঠলাম, এই 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 কি করছেন আপনারা? আপনারা কারা? এই গাড়ির মধ্যে উঠে বললেন কেন? বাবাকে ছেড়ে আমাকে ছেড়ে দিন। আমাকে ধরছেন কেন? আমাকে ছাড়ুন 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 আমাকে। এই, ছাড়ুন ছাড়ুন। চুপ, একটাও কথা বলবি না। এই ড্রাইভার, আমরা যেদিকে বলছি সেদিকে নিয়ে চল। কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে নিয়ে তারা যে জায়গায় পৌঁছলো সেটা মিস্টার মিত্রর বাড়ি। আমাদেরকে ধরে বেঁধে ঘরে ঢোকালো ওরা। ভিতরে ঢুকতেই দেখি আমাদের মতো ঠিক একইভাবে বৃদ্ধ সাবিও সাহেবকেও বেঁধে আনা হয়েছে। আমাদের তিনজনকে এরপর চেয়ারের সঙ্গে বেঁধে মাথার কাছে পিস্তল ঠেকিয়ে বহু জেরা করা হলো। ওই লোকগুলোকে তখন নেতৃত্ব দিচ্ছিল সোমনাথ। রে খোকা, তোর গোয়েন্দাটা কোথায়? হ্যাঁ, বলবি নাকি এখানেই ছেড়ে দেবো একখানা সস্তার ডানা? হ্যাঁ, এই যে আপনার ভাই কোথায়? আরে দাদু, হ্যাঁ, এই বুড়ো হাড়ে আমাদের সঙ্গে পাঙ্গা নিচ্ছেন? হ্যাঁ, আপনার জন্য তো বুলেটও খরচ করতে হবে না। হ্যাঁ, শালা পিছন দিয়ে একটা ধাক্কা দিলে তো পুরো ছবি। হ্যাঁ, সাকরেতরা সব হো হো করে হেসে উঠল। এভাবে অনেকটা সময় পেরিয়ে যাবার পর সেখানে এসে উপস্থিত হলেন মিস্টার মিত্র। বাবা তো ওনাকে দেখা মাত্রই চিৎকার করে উঠল। আপনি আর কত নিচে নামবেন মিস্টার মিত্র? কেন ধরে আনলেন আমাদের? কিন্তু লক্ষ্য করলাম মিস্টার মিত্র তাতে মাথা না ঘামিয়ে বরং আমার দিকে এগিয়ে এলেন। এবার বঙ্কুবাবু, অনেক তো গোয়েন্দাগিরি হলো, এবার লক্ষ্মী ছেলের মতো বলো তো তোমার কাকাটি কোথায়? আমি 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 জানি না। তুমি জানো না? আচ্ছা, কিন্তু আমরা কিন্তু খুব ভালো করে জানি কি করে জানাতে হয়। আপনি যদি ভাবেন যে আমাকে মারধর করলে আমি সব বলে দেবো, তাহলে আপনি ভুল ভাবছেন। এখনো সময় আছে বঙ্কু, এরপর যদি না বলো আমি কিন্তু অন্য ব্যবস্থা নেব। আমি বললাম তো আমি কিছু জানি না। সোমনাথ, বুড়োটাকে ইলেকট্রিক শক দে, দেখি ও কতক্ষণ মুখ বন্ধ করে রাখে। এই, বল। আমি বলছি তো আমি কিছু জানি না। মিস্টার মিত্র, আপনি যে পাপ করছেন এর শাস্তি আপনাকে পেতেই হবে। শাস্তি? হ্যাঁ, বঙ্কু এখনো বলছি, বলো কোথায় গেছে সমরেশ? আপনারা সবাই শয়তান, সমুদ্র ঠিক আসবে, আপনি এর শাস্তি ঠিকই পাবেন। এমন সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ পাওয়া গেল। সোমনাথ, যা তো দেখ কে আবার এলো। দরজা খোলার সময় সজাগ থাকবে। সোমনাথ ওনার কথা মতো ঘর থেকে বেরিয়ে সদর দরজার দিকে এগোলো এবং মুহূর্তের মধ্যে ওই ঘরে পুলিশ এসে উপস্থিত হলো। আর পুলিশের সঙ্গে ছিল সমুদা ও তার বন্ধু অর্থাৎ বিকাশদা। চোখের সামনে দেখলাম সোমনাথ সহ বাকি লোকগুলো নিমেষের মধ্যে পুলিশের হাতে বন্দী হয়ে গেল এবং সমুদা ও বিকাশদা মিলে আমাদের সব বাঁধন খুলে দিল। মিস্টার মিত্র এই দৃশ্য দেখে তো একেবারে হক চকিয়ে গেলেন। ওনার দিকে তাকিয়ে সমুদা গম্ভীর গলায় বলল, মিস্টার বিভু মিত্র, আপনার খেলা শেষ। আপনিই তো সেই ছবি সরিয়েছেন, এবার তাড়াতাড়ি বলে ফেলুন ছবিটা কোথায় রেখেছেন। মিস্টার মিত্ররা তখন কিছুই করার নেই। উনি সমুদার কথা মতো সেই স্টোর রুমের দিকে দেখিয়ে বললেন, ছবি ওই ঘরে আছে। পুলিশ সোমনাথের কাছ থেকে চাবি নিয়ে ঘর থেকে ছবিটা বের করে আনলো। সমুদা যে একদম সঠিক অনুমান করেছিল সেটাই প্রমাণিত হলো। ছবিটা একবার নিজের চোখে দেখবার জন্য বাবার কৌতূহল হচ্ছিল এবং সেই ছবি হাতে পেয়ে বাবা যেন সব থেকে খুশি হলেন। কিন্তু সাবিও সাহেব বলে উঠলেন, দিস ইজ ফেক, আসল পেইন্টিং এখন ইংল্যান্ডে। কিন্তু বক্সি যে বললো এটাই আসল, তাহলে কি ও আমাদের সঙ্গে ছলনা করলো? হ্যাঁ দাদা, উনি শুধু আমাদের সঙ্গেই নয়, বছরের পর বছর গোটা মুর্শিদাবাদের মানুষের সঙ্গে মিস্টার বক্সি ছলনা করে আসছেন।
এবং ওনাকে এই কাজে মদত দিত মিস্টার মিত্র। সমুদার কথা শেষ হতেই মিস্টার মিত্র সহ সোমনাথ ও বাকিদের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল এবং আমরাও এরপর চললাম রহস্যের শেষ পাতায়, অর্থাৎ বক্সি কাকুর বাড়িতে। রাস্তায় যেতে যেতে বাবা সমুদাকে জিজ্ঞেস করলো, অত ভোরে কোথায় গেছিলিস রে সমু? জানো বাবা, সমুদা কিছুদিন আগে আমায় যে বিপদের কথা বলেছিল সেটা যে এটা তা আমি এখন বেশ বুঝতে পারছি। সমুদা অনেক আগেই আঁচ করতে পেরেছিল এরকম বিপদের সম্ভাবনা রয়েছে, তাই তো সকাল হতেই সাহায্যের জন্য ছুটে গিয়েছিল বিকাশদাও পুলিশের কাছে, যাতে মিস্টার মিত্র ও বক্সি কাকুর মতো দোষীরা খুব তাড়াতাড়ি আইনের হাতে ধরা পড়েন। সমুরে, তোর জন্য আজ গর্ব হচ্ছে। সত্যি সমুদার মতো লোক আছে বলেই এরকম দিনের পর দিন ঘটে চলা অপরাধ আইনের চোখে ধরা পড়ে। এদিকে কথার মাঝেই আমরা বক্সি কাকুর বাড়ির লোহার গেটের সামনে এসে উপস্থিত হলাম। আমাদের দরজা দিয়ে ঢুকতে দেখে বক্সি কাকুর চোখ যেন ছানা বড়া হয়ে গেল, বিশেষ করে সাবিহ সাহেব ও সমুদার হাতে ওই ছবি দেখে। উনি কিছুতেই বুঝতে পারছিলেন না কি করলে এই অবস্থা থেকে বেরোতে পারবেন। খুব জোর করে আমাদের সম্ভাষণ জানালেন। আর আসুন আসুন। মিস্টার বক্সি, দেখুন তো এটাই আপনার সেই ছবি কিনা? না মানে না না সমরেশবাবু, এটা আসল ছবি হতেই পারে না। বাবা গতকাল রাতেই আসল ছবিটা নিয়ে এসেছে, এখন সেই ছবি আগের জায়গাতেই রাখা হয়েছে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, আপনারা আসুন, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই সেই ছবি। অরুণবাবু, বক্সিবাবুকে এই ঘরে ডেকে আনুন। হ্যাঁ আসুন আসুন বক্সিবাবু, বসুন। মিস্টার বক্সি, আপনার এই ছবির গল্পটা এবার সবার সামনে আসার সময় হয়েছে, তাই সেই বিষয়ে এবার আপনিই বলবেন নাকি আমি বলবো? আপনি কি বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। তাই দেখুন, আপনার সব মিথ্যা কিন্তু ধরা পড়ে গেছে, তাই লুকিয়ে লাভ নেই। মিস্টার দত্ত, আপনি আমার বাবাকে এইভাবে অপমান করছেন কেন জানতে পারি? কি করেছেন উনি, যার জন্য ওনার মতন একজন ব্যক্তিকে নিজের বাড়িতে দাঁড়িয়ে অপমানিত হতে হচ্ছে? অরুণবাবু, আপনি কিছুই জানেন না। আপনার বাবা এই ছবিকে কেন্দ্র করে যে গল্পটা রটিয়েছেন সেটা আসলে একেবারেই মিথ্যে। তদন্ত করতে গিয়ে আমি জেনেছি আপনার বাবার কথা অনুযায়ী যে ছবিটি ওনার প্রপিতামহ পেয়েছিলেন সেটি কখনোই নবাবের আসল ছবি ছিল না। মিস্টার বক্সি এই ব্যাপারটা কবছর আগেই জানতে পারেন, আর তখনই ওনার মাথায় খেলে যায় এই অদ্ভুত পরিকল্পনা। তিনি চেয়েছিলেন এই ছবির কপি তৈরি করে আসল বলে বিক্রি করবেন। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝবেন, আমার হাতে যে ছবিটি রয়েছে আর যেটা আপনি দেওয়ালে দেখছেন, দুটোতেই একই রকম রং ব্যবহার করা হয়েছে। এই দুটো ছবিরই একই ভুল রয়েছে। অনুকরণ করতে গিয়ে ভুলটাকেও একই রকম রেখেছেন, আর এই অনুকরণের কাজটি করেছেন আপনার বাবার পরম বন্ধু মিস্টার মিত্র, যিনি এখন পুলিশের হেফাজতে। কি বলছেন? আমার সন্দেহ হয় যখন মিস্টার বক্সি ছবি হারানোকে কেন্দ্র করে প্রথমে একটা গল্প বললেন, পরে সেটা ভুল প্রমাণ হতেই বানিয়ে ফেললেন আরেকটা গল্প। কিন্তু সেই গল্প ছিল খুবই আকর্ষণীয়, কারণ উনি সুন্দরভাবে দুজন ব্যক্তির নাম মিলিয়ে এক ভুয়ো নাম তৈরি করে ওনার পরিচয় দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিক হিসেবে। পরে ওই নাম দুটো থেকেই আমি আমার এক বন্ধুর সাহায্যে খুঁজে বার করলাম সেই আসল ব্যক্তিটির নাম, যিনি ডেভিড স্টার্লিং। উনি সেই ছবি পেয়েছিলেন ঠিকই, তবে বর্তমান সময়ে সেটা ইংল্যান্ডে ওনার বড় ছেলে জোসেফ স্টার্লিংয়ের পরিবারের কাছেই রয়েছে। এই ছবির জন্য মিস্টার বক্সি বৃদ্ধ সাভিও সাহেবকেও বহুবার বিরক্ত করেছেন, কারণ উনি হলেন স্টার্লিং সাহেবের বংশধর। সেই ছবির বিষয়ে ওনার থেকে কোনো খবর না পাওয়ায় উনি মিস্টার মিত্রকে দিয়ে আঁকিয়ে ফেললেন একই রকমের আরেকটি ছবি, আর সেই থেকেই শুরু হলো ওনার এই লোক ঠকানোর ব্যবসা। আচ্ছা, এই ছবি কি তাহলে একদিনের জন্য আমাদের পরিবারের ঐতিহ্য ছিল না? না, সত্যিই ছিল না।
বক্সিবাবু শুধু প্রতারকই ছিলেন না, উনি ছিলেন একজন অসফল বাবা, যিনি নিজের স্বার্থের জন্য নিজের ছেলেকেও দিনের পর দিন ঠকিয়ে গেছেন। মিস্টার বক্সি চেয়েছিলেন কলকাতার কোনো বিদেশি পর্যটককে নবাবের একই রকম ছবি মিস্টার মিত্রকে দিয়ে আঁকিয়ে আসল বলে বিক্রি করবেন, যাতে সেখান থেকে একটা মোটা অঙ্কের অর্থ লাভ করা যায়। আর এটাই ছিল ওনার এবারের বহরমপুরে আসার অন্যতম কারণ। উনি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে এই ছবি চুরি হওয়ার ঘটনাটা উনি ঘটাবেন, যাতে মিস্টার মিত্রকে সেই ছবি আঁকার জন্য যথেষ্ট সময় দেওয়া যায়। আর সেই সঙ্গে উনি চেয়েছিলেন কোনো এক প্রাইভেট এজেন্সিকে দিয়ে এই ভুয়ো চুরির ঘটনার তদন্তের কাজে লাগিয়ে এই আসল ঘটনাটা সবার আড়ালেই রেখে দিতে, যার ফলে নিজের স্বচ্ছতাও বজায় থাকবে আর ওনার কাজও হাসিল হয়ে যাবে। কিন্তু মিস্টার বক্সি যখন দেখলেন আমি সব ঘটনাই প্রায় ধরে ফেলেছি, ঠিক তখনই মিস্টার মিত্রর দ্বারা উনি তুলে নিয়ে গেলেন আমার দাদা, ভাইপো আর অবশ্যই সাভিও সাহেবকে। ওনারা ভেবেছিলেন বল প্রয়োগ করে বঙ্কুর থেকে আমার ব্যাপারে সব খবর পেয়ে যাবেন আর আমাকে শায়েস্তা করতে সফল হবেন। কিন্তু ওনাদের সেই পরিকল্পনা একেবারেই ভুল প্রমাণিত হয়। কেন কেন এরকম করে আমাদের পরিবারের মাথা নিচু করলে বাবা? কী লাভ হলো এত মানুষকে ঠকিয়ে? এই কলঙ্ক নিয়ে আমরা বাঁচবো কিভাবে বলতে পারো? সব শুনেও বক্সি কাকুর মুখ থেকে কোনো কথাই বের হলো না। ওনাকে দেখে তখন সত্যিই খারাপ লাগছিল, কিন্তু পরের মুহূর্তেই ওনার এই কুকীর্তির কথা চিন্তা করলেই ওনার প্রতি রাগ বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছিল। এরই মধ্যে বক্সি কাকুর বাড়িতে পুলিশের ভ্যান এসে হাজির। অফিসার সমুদার থেকে পুরো বিষয়টা আগেই শুনেছিলেন, সুতরাং আর সময় নষ্ট না করে ওই ছবি সমেত বক্সি কাকুকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন। ওনার ছেলে ও বৌমা দুজনেই লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। অরুণ কাকু তো বলেই দিলেন, আমি আর চাই না এরকম ব্যক্তি আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকুক। আজ থেকে তাই উনি আমাদের কাছে মৃত। হ্যাঁ, এটাই হয়তো সবচেয়ে বড় শাস্তি একজন বাবার কাছে, যখন তার নিজের ছেলে সারা জীবনের জন্য তাকে পরিত্যাগ করে। আমার বাবা অরুণ কাকুকে যেমন ভেঙে না পড়ার পরামর্শ দিল, তেমনি তাদের পাশে থাকার আশ্বাসও দিল। এরপর সমুদা সাভিও সাহেব ও বিকাশদাকে গুরুত্বপূর্ণ সময়ে আমাদের পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাতে ভুলল না। সবশেষে রয়ে যাওয়া ওই একটা ছবি সমুদা নিজের হাতে নিয়ে আমার দিকে এগিয়ে এসে বলল, তোর সাহসের পরিচয় দেওয়ার জন্য এটা আমার তরফ থেকে তোর জন্য উপহার। ছবিটা আসল না হওয়া সত্ত্বেও আমার কাছে এটার মূল্য ছিল অসীম, কারণ এই ছবি হলো আমার সমুদার দেওয়া তার প্রথম কোনো বড় তদন্তের প্রধান এক অঙ্গ, যেটাকে কেন্দ্র করে বিগত কিছুদিন ধরে গড়ে উঠেছিল নানান রোমাঞ্চকর পরিস্থিতি, এবং তা থেকে উঠে আসা প্রত্যেকটা বাধাকে উপেক্ষা করে নিজের লক্ষ্যে সফল হতে পেরেছিল গোয়েন্দা সমরেশ, মানে আমার সমুদা। আমরা অবশেষে গেস্ট হাউসে ফিরলাম এবং ঠিক করলাম পরদিনই কলকাতায় ফিরব। কথা মতোই পরের দিন দুপুরে খেয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় বাবা সমুদার কাছে তার এই রহস্যময় গল্পের শেষ ভাগটির বিষয়ে জানতে চাওয়ায় সমুদা বলল, আমি আগেই বুঝে গেছিলাম যে এই ছবিকে কেন্দ্র করে অনেক ঘটনাই লুকিয়ে রয়েছে। তবে সাভিও সাহেবের সম্মুখীন হয়ে ওনার থেকে সব জানার পর ঠিক করি যে মিস্টার বক্সির ব্যবসার সম্বন্ধে জানতে হবে। সুতরাং ফোন করি কলকাতায় আমার এক ব্যবসায়ী বন্ধুকে, যার দোকান ওই ধর্মতলাতেই, এবং তার মাধ্যমেই জানতে পারলাম যে মিস্টার বক্সির দোকানে বিভিন্ন ছবি ও পুরনো ঐতিহাসিক জিনিসের কেনা বেচা হয়, যেখানে বিদেশি খরিদ্দারের সমাগমই বেশি। তারপর বাকিটা তোমাদের সবারই জানা। সেই প্রথম দিনের মিস্টার মিত্রর ওই মিষ্টির প্যাকেট থেকে শুরু করে সোমনাথের চালচলন এবং মিস্টার বক্সির বানানো গল্প সবই ছিল আমার মাথায়। তাই সব তথ্যকে একসঙ্গে জুড়ে এই রহস্যের শেষ সমাধানটুকু আমি পেয়ে গেলাম। সমু, তুই সত্যি একজন গোয়েন্দা হয়ে উঠলি রে। তোর বুদ্ধির প্রশংসা না করে থাকতে পারলাম না। আমি কলকাতায় ফিরে তোর জন্য যথাযথ চেষ্টা করব, যাতে তুই সরকারিভাবে একজন গোয়েন্দার স্বীকৃতি পাস। কিন্তু সমুদায়তে নারাজ। সে চায় বইয়ে পড়া তার আদর্শ চরিত্রদের মতোই একজন প্রাইভেট ইনভেস্টিগেটর হয়ে থাকতে,
এবং সমাজের মধ্যে লুকিয়ে থাকা এই রকম নানা অপরাধকে টেনে বের করে অপরাধীদের প্রশাসনের হাতে তুলে দিতে, যাতে এই সমাজ হয়ে ওঠে বসবাসের পক্ষে এক সুস্থ স্থান। আমরা স্টেশনে এসে পৌঁছলাম এবং তারপর ট্রেনে ফিরে এলাম আমাদের নিজেদের শহর কলকাতায়। বাড়ি ফিরে আমরা সকলেই নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমার 12 ক্লাসের পরীক্ষা শুরু হয়ে গেল। বাবাও নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এখন সমুদার কথা বলতে গেলে বলতেই হবে তার নতুন পরিচয়ের কথা। তিনি এখন একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। তার নাম ডাক সবে হতে শুরু করেছে। এরপর বেশ কিছু মাস বাদে একদিন হঠাৎ আমাদের বাড়ির ঠিকানায় সমুদার নামে একটা রেজিস্ট্রি চিঠি এসে হাজির। সমুদা ওই চিঠি খুলতেই অবাক হয়ে গেল। সেই চিঠি এসেছিল পলাশির বাসিন্দা ওরফে বক্সি কাকুর বাড়ির ঠিকানা থেকে। হ্যাঁ, চিঠিটা পাঠিয়েছিল অরুণ কাকু সমুদাকে ধন্যবাদ জানাতে। কারণ তাদের চোখের সামনে যে মিথ্যার মায়াজাল তার বাবা দিনের পর দিন বুনে গিয়েছিলেন, সেটা সমুদাই একমাত্র পেরেছিল সরাতে। সেই চিঠি মারফত অরুণবাবু আরও জানায় যে তারা বহরমপুরের বাড়ি ও সেখানকার সব সম্পর্ক মিটিয়ে পলাশির বাড়িতে ফিরে গিয়েছে। ওই চিঠির সঙ্গে সে বেশ কিছু টাকাও পাঠিয়েছিল সমুদার নামে। কারণ তার বাবা অর্থাৎ বক্সি কাকু সমুদাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি সে ওই ছবি হারানোর তদন্তে সফল হয় তাহলে সমুদাকে উনি কিছু টাকা পারিশ্রমিক হিসাবে দেবেন। সুতরাং ওই টাকা পাঠিয়ে নিজের বাবার দেওয়া সেই কথা রাখলেন অরুণ কাকু। সমুদা পুরো টাকাটাই বাবার হাতে তুলে দিল এবং সেই মুহূর্তে তার মুখে ছিল এক বহুমূল্য হাসি, যে হাসি বলে দিচ্ছিল টাকাটা পেয়ে সে কতটা খুশি। ওই টাকা হলো সমুদার জীবনে তার প্রথম তদন্তের ফসল, যে তদন্ত দিয়ে শুরু হয়েছিল তার এই নতুন পথ চলা একজন গোয়েন্দা হিসেবে। সুতরাং তার এই তদন্তকে খুব সহজেই বলা যায় সমু গোয়েন্দার হাতে খড়ি। সময় যেন বড্ড দ্রুত গতিতে বয়ে চলেছে। সেবার মুর্শিদাবাদে বক্সি কাকুদের বাড়ির ওই ছবি রহস্যের তদন্ত দিয়ে সমুদা সেই যে গোয়েন্দা হিসেবে হাতেখড়ি হয়েছিল, তারপর দেখতে দেখতে প্রায় 32টা কেস সে এতদিনে সমাধান করে ফেলেছে। কলকাতা সহ এই রাজ্যের অনেক উচ্চপদস্থ ব্যক্তি নির্দ্বিধায় সমুদার কাছে ছুটে আসে তাদের সমস্যা নিয়ে। তবে প্রত্যেকটা কেসের তদন্তের সময় আমি যে সর্বদা সমুদার সঙ্গে থাকতে পেরেছি তেমনটা নয়। সেদিন সকালে সমুদা সবে ভিন রাজ্য থেকে একটা তদন্ত শেষ করে ফিরেছে। আমি অবশ্য তখন বাড়িতেই ছিলাম। তবে বাবা তার ছোটবেলার বন্ধুদের সঙ্গে দুদিনের জন্য ছুটি কাটাতে দীঘা গেছিল। তারও সেদিন ফেরার কথা, কিন্তু রাত পেরিয়ে পরদিন সকাল হয়ে গেল, তাও বাবার দেখা নেই। এদিকে বাড়ি ফিরে আমার মুখে বাবার ঘুরতে যাওয়ার বিষয়টা শোনার পর থেকে সমুদাকে দেখে বড্ড চিন্তিত লাগছে। বার্তিনেক তাকে বলতেও শুনলাম, দাদাকে এইভাবে তোর ছাড়াটা উচিত হয়নি। মানুষটা একেই জলে ভয় পায়, তার উপর আবার সঙ্গে মোবাইল নেই। কী যে করব কিছুই ভেবে পাচ্ছি না। সমুদার কথা শুনে আমি বললাম, তাহলে এখন কি করবে? সমুদা বলল, আচ্ছা, এই মাধুদাও তো দাদাদের সঙ্গে গেছে বললি। এখন যাই, একবার মাধুদার বাড়িতে ঢু মেরে আসি। তুই তাড়াতাড়ি রেডি হয় না তো? আমি গোপাল কাকা দিয়ে যাওয়া দুধের গ্লাসে শুরুত করে একটা চুমুক দিয়ে সবে উঠেছি, আর তখনই দরজার কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখি বাবা ঘরের ভিতর ঢুকলো, বেশ গম্ভীর মুখ। সমুদার দিকে তাকিয়ে সে বলতে লাগলো, গতকাল যেভাবে আমাকে ইগনোর করলি, আজও কি তোরা একইভাবে আমাকে ইগনোর করার মুডে আছিস? তারপর আমার দিকে তাকিয়ে একই রকমভাবে বলল, প্রশ্নটা আমি তোকেও করছি বঙ্কু। সমুদা ভুরু দুটো যতটা তোলা যায় ততটা তুলে জিজ্ঞেস করলো, ইগনোর মানে? দাদা, তোমার ভাইকে আজ পর্যন্ত কোনোদিন বড়দের অসম্মান বা ইগনোর করতে দেখেছো? বাড়িতে ঢোকা মাত্রই এরকম কথা বলছো কেন? বাবাকে অভিমানী গলায় বলতে শুনলাম, দীঘা থেকে গত রাতে ফিরলাম, দরজা খুলে ঢুকলাম, তুই আর বঙ্কু এখানেই বসেছিলিস।
একবারের জন্য আমার দিকে তাকালি না। কথা বলা তো দূরের কথা, তোরা দুজনে অপরাধ জগতে টেকনোলজির ব্যবহার নিয়ে কথা বলতে এত ব্যস্ত ছিলিস যে আমার উপস্থিতি তোদের চোখেই পড়ল না। আমি 1 ঘন্টা বসে থেকে উঠে দাঁড়ালাম, তাও কোনো ভ্রুক্ষেপ করলি না। রেগে মেগে তাই লাগেজ নিয়ে ফের একবার বেরিয়ে পড়লাম। রাগে অভিমানে গোটা রাতটা আমি না ঘুমিয়ে এসপ্ল্যানেডের বাস স্ট্যান্ডে বসে কাটিয়ে দিলাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো বাবা। এদিকে আমি আর সমুদা তো দুজনেই কি বলছে বাবা? সে ফিরলো অথচ তাকে আমরা কেউ দেখতে পেলাম না, এও কি সম্ভব? কিন্তু বাবা আমাদের ব্যাপারে যা যা বলল সেগুলো একেবারে সত্যি কথা, এবং ওই মুহূর্তে এই ঘরে না থাকলে সেটা কারোর পক্ষেই এইভাবে বলে চলা সম্ভব নয়। দেখলাম সমুদার মতো ঠান্ডা লোকের মুখ হয়ে আছে। গোপাল কাকাকে আরেক কাপ চা দেওয়ার কথা বলে সমুদা ফের বাবাকে জিজ্ঞেস করলো, তুমি আমাদের ডাকলে না কেন? বাবা উত্তেজিত হয়ে বলল, সমুরে, আমি তাও ডেকেছি, তোরা আমার দিকে তাকালি না অবধি। সমুদা একটু থেমে বলল, ব্যাপারটা গোলমেলে লাগছে। তুমি যা বলছো সবই মিলে যাচ্ছে, অথচ তোমার উপস্থিতি আমরা টের পাবো না। এটা কি করে সম্ভব? এবার দেখলাম বাবার মুখে একটা পরিবর্তন এলো। অনেকটা স্বগতোক্তির মতো করে বলল, তাহলে কি লোকটা যা বলল সব সত্যি? কি সত্যি দাদা? তুমি খুলে বলো তো, কিচ্ছু লুকোবে না প্লিজ। আমি সমুদাকে এতটা উত্তেজিত আগে কখনো দেখিনি। এদিকে বাবা এক নিঃশ্বাসে বলে চলল, মেট্রো সিনেমার সামনে আলাপ, রাস্তায় বসে চশমা সারানোর কাজ করে। আমার চশমাটার একটা স্ক্রু খুলে যাওয়ায় ওনার থেকে স্ক্রুটা লাগালাম। কথায় কথায় জানতে পারলাম উনি নাকি ম্যাজিক জানে। একটা চশমা আমার হাতে দিয়ে বলল, পরে নিন, একেবারে অদৃশ্য হয়ে যাবেন। তখন কথাটা অত আমল দিইনি, ঠাট্টা ভেবে কথাটা উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু বাড়ি ঢোকার আগে কথাটা মনে পড়ায় চশমাটা পকেট থেকে বের করে পড়ি, আর তারপরেই ঘরে ঢুকেছিলাম। আমি বলে উঠলাম, তার মানে? উত্তরে বাবা বলল, তার মানে আর কিছুই না, আমি অদৃশ্য ছিলাম, তাই আমি তোদের দেখতে পেলেও তোরা আমাকে দেখতে পাসনি। বাবার কথা শেষ হওয়া মাত্র সমুদার কপালে ভাঁজ দেখে বুঝতে পারলাম যে তার মগজাস্ত্রের কাজ ওই মুহূর্ত থেকেই শুরু হয়ে গেছে। তাকে বাবার উদ্দেশ্যে বলতেও দেখলাম, সেই চশমাটা এখনো তোমার কাছে আছে নিশ্চয়ই, একবার আমাকে দেখাও দেখি। ইচ্ছা আর বলিস না রে সোমু, আমি তোর আগে গতকাল রাতেই চশমাটা রাস্তায় ফেলে দিয়েছি, ওটা না আমার কাছে নেই। বাবার করুণ গলায় বলা কথাগুলো শুনে সমুদাকে একটু বিরক্তি সহকারে বলতে শুনলাম, কি যে করো না দাদা, এমন জিনিস কি কখনো রাগের বশে ফেলে দিতে আছে? বাবা চুপ করে থাকায় সমুদা ফের বলল, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আগামীকাল আমরা 3 জন একবার ওই বিকেলের দিকে এসপ্ল্যানেডে সেই মহান ম্যাজিশিয়ানের সঙ্গে আলাপ করে আসব। ওনার এই আশ্চর্য ক্ষমতার বিষয়টা তারপর যাচাই করা যাবে। ব্যাস, একবার রহস্যের গন্ধ পাওয়া মানেই হলো সমুদা সেখানে ঝাঁপিয়ে পড়া। সুতরাং ওই মুহূর্তেই আমাদের পরদিন এসপ্ল্যানেড যাওয়ার বিষয়টা পাকা হয়ে গেল। কথা মতো পরদিন আমরা বিকেল 4:30 নাগাদ গিয়ে হাজির হলাম এসপ্ল্যানেডে। বাবা, আমি আর সমুদা 3 জনে হাঁটতে হাঁটতে মেট্রো সিনেমার নিকটবর্তী ওই স্থানে এসে পৌঁছালাম। বাবা হাতে তর্জনী দিয়ে একটা কাঠের বড় বাক্স দেখিয়ে বলল, ওখানেই গত পরশুদিন ভদ্রলোক বসেছিলেন। তাহলে এখানেই অপেক্ষা করা যাক। এরপর আমরা 3 জন মেট্রো সিনেমার সামনের ফুটপাতে দাঁড়িয়ে সেই লোকটার জন্য অপেক্ষা করতে লাগলাম। যখন 6টা বেজে গেল আর কেউ এলো না, তখন বাবা নিজেই ঘাড় নাড়তে নাড়তে বলল, না, লোকটা আজ আর আসবে বলে মনে হচ্ছে না। সমরে, চল ফেরা যাক। ওই একই ফুটপাতে বসে হকারি করতে থাকা 2 জন বয়স্ক মানুষ তখন নিজেদের জিনিসপত্র গোছাতে গোছাতে আমাদের দিকে বাড়তিনিক তাকানোর পর তাদের মধ্যে একজন এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, আপনারা সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে রয়েছেন? কাউকে কি খুঁজছেন? হ্যাঁ, ওই কাঠের বড় বাক্সটার সামনে বসে যিনি হকারি করেন তাকে একটু প্রয়োজন ছিল। বৃদ্ধ ভদ্রলোক মুচকি হেসে বললেন, কে ওই রোগাখুরি লোকটা? তা ও তো এখানে থাকে না, একদিনই এখানে এসে বসেছিল, কাল থেকে তো আর আসেনি। আচ্ছা, তাকে আপনি চেনেন? আরে না মশাই, ওইসব লোকেরা এদিক ওদিক ঘুরে বেড়ায়। আমাদের দুজনের সাথে এখানে ওই একদিনই সাময়িক আলাপ আর কি।
বুঝলাম এখানে থেকে আর লাভ নেই, তাই ঠিক হলো পার্ক স্ট্রিটে ফ্লুরিজে গিয়ে হালকা পেট পুজো সেরে সোজা বাড়ির পথ ধরব। পার্ক স্ট্রিটে ঢোকার মুহূর্তে সমুদা 1 মিনিট ওয়েট কর। বলে কোথায় একটা দ্রুত পায়ে গেল, আর কিছুক্ষণ পর ফিরে এসে আমায় বলল, একটা জরুরি ফোন করে এলাম। ফ্লুরিজে ঢুকতেই বাবা ঘোষণা করলো, দেখ, আমার জন্য যখন এতটা হয়রানি হলো তখন খাওয়ানোর দায়িত্বটা আমার। বাবার কথা শুনে বুঝতে পারলাম যে না বুঝে ইগনোর করার মতো অপবাদ সে যে আমাদের উপর দিয়েছিল তারই প্রায়শ্চিত্ত করতে এই খাওয়ানো। সমুদা কিন্তু তখনও গম্ভীর। আগেও তাকে এইরকম নানা অভিব্যক্তিতে দেখেছি, কিন্তু এইরকম দিশেহারা অবস্থা এই প্রথম। বাবাও ব্যাপারটা খেয়াল করেছে, আর তাই সে হঠাৎ বলে উঠল, আরে এত কি ভাবছিস সমু? আমার তো কিছু হয়নি, আমি বেঁচে আছি, অক্ষত। তাই যা হয়েছে ভুলে যা। আমি বাবাকে বলতে যাব যে মুর্শিদাবাদে সেবার একইভাবে তুমি সমুদার তদন্তের মাঝেই সব প্ল্যান বক্সি কাকুকে না জেনেই বলে দিতে যাচ্ছিলে, আর এবারও মাঝপথে তদন্ত ছেড়ে দিতে বলছো। আর ঠিক তখনই ঘটনাটা ঘটে গেল। আমাদের ঠিক পিছনে এক ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন। বাবার দিকে ঝুঁকে খুব আস্তে আস্তে বললেন, সেদিনের ম্যাজিকটা কেমন লাগলো? বাবা এক ঝটকায় ঘুরে তাকিয়ে বেশ উত্তেজিতভাবে বলে উঠল, আরে সঞ্জয় যে, কি ব্যাপার? তারপর আমাদের দিকে ঘুরে বলল, এ দেখ, আমার স্কুলের সহপাঠী সঞ্জয়, দুজনেই স্কুলে ফার্স্ট হওয়ার জন্য কম্পিট করতাম। আমাদের শেষ দেখা বছর 5 আগে। এখন তো বাবু প্রকাশক হয়ে গেছে, নামি পাবলিকেশনের কর্ণধার বলে কথা। লজ্জায় ফেলে দিচ্ছিস কিন্তু আমায়। এত কিছু জেনে ওরা কি করবে বলতো? আমি তোর বন্ধু, এটাই যথেষ্ট। তাই এবার আমার সঙ্গে ওদের পরিচয়টা করিয়ে দে। সমুদার আমার সঙ্গে আলাপ পরিচয় হওয়ার পর লক্ষ্য করলাম সঞ্জয় কাকুকে সমুদা প্রশ্ন করল, তখন আপনি ম্যাজিকের কথা কি বলছিলেন? সমুদার এই প্রশ্নে চমকে তাকালেন সঞ্জয় কাকু। তারপর বললেন, আমার বন্ধুটিকে নিয়ে মস্করা করা লোভ সামলাতে পারিনি। হয়েছে কি? হাত তুলে থামিয়ে দিল সমুদা। তারপর ঠান্ডা গলায় বলল, বাকিটা আমি বলি। সঞ্জয় কাকু অবিশ্বাসের সুরে বললেন, তুমি তুমি কি করে বলবে? সমুদা তার ঠোঁটের পাশে সেই বিখ্যাত হাসিটা দিয়ে বলল, ম্যাজিক কি আপনি একাই জানেন সঞ্জয়দা? এবার যে একটু আমারও ম্যাজিক আপনাকে দেখতে হবে। সন্ধ্যের শেষ লগ্নে ফ্লোরিস তখন প্রায় জনমানবহীন। সমুদা, বাবা, আমি ও সঞ্জয় কাকু ছাড়া আর মাত্র কয়েকজন লোক আছেন সেখানে। লক্ষ্য করলাম সেই গুটি কয়েকজনের মধ্যে একটু দূরে বসে একজন ব্যক্তি একটা ইংরেজি কাগজ পড়ছেন। এদিকে কি হচ্ছে তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই বললেই চলে। সমুদা বলে চলল, দেখুন, মানুষ অদৃশ্য হতে পারে এটা আমি বিশ্বাস করিনি। আমার যুক্তিবাদী মন সেটা মেনে নেয়নি। তাই সেদিন দাদার মুখে কথাগুলো শোনার পর খুব চিন্তায় পড়ে গেছিলাম। আপনার কাছে কোনোভাবে সাময়িক সময়ের জন্য অদৃশ্য হবার একটা ওষুধ ছিল, আর সেটা আপনি প্রয়োগ করার জন্য লোক খুঁজছিলেন। এদিকে দাদাদের ঘুরতে যাওয়ার ব্যাপারটা আপনি বন্ধুমহল মারফত জানতে পারেন, এবং ওই দিন কটা নাগাদ দাদারা ফিরবে সেটা আন্দাজ করে নিয়ে আপনি এই মশকরার বিষয়টা ছক কষে মেট্রো সিনেমার সামনে ছদ্মবেশে হাজির হয়ে গেলেন। পরিচয় দিতে হবে তাই নিজেকে চশমা সারানোর লোক বলে দাবি করলেন, এবং দাদার কাছে ম্যাজিক চশমার কথাটা বললেন। দাদাও সরল মানুষ, ওনাকে ম্যাজিকের কথা শোনাতেই উনি উত্তেজিত হয়ে সেই চশমাটা আপনার থেকে নিয়ে নিল। তবে ভাগ্য ভালো যে দাদা আমাদের বাড়ির সামনে এসে চশমাটা পরল। তার পরের ঘটনা আমরা সবাই জানি, কিন্তু যেটা এখানে উপস্থিত কেউ কেউ জানে না সেটা হলো, সেদিন দাদা নিজের ঘরে ঢুকে যাওয়ার পর আমি বাইরে বেরিয়ে একবার চারিদিকটা ভালো করে অনুসন্ধান করি, এবং তখনই দরজার পিছন থেকে ওই চশমার খাপটা খুঁজে পাই। আর খাপটা আলোয় ফেলতেই আমার কাছে সব পরিষ্কার হয়ে যায়। তাই সঞ্জয়দা, আপনার কীর্তির পিছনে যে আরও একজনের কীর্তি রয়ে গেছে সেটা জানতে আমার বিন্দুমাত্র অসুবিধা হলো না। সমুদার কথা শুনে আমি আর বাবা তো হতবাক। দেখলাম সমুদা একটু থেমে ফের সঞ্জয় কাকুর দিকে তাকিয়ে বলল, যারা এক্সপেরিমেন্ট করেন তারা অনেকেই স্যাম্পেলের উপর নিজের নাম এবং ডেট লিখে রাখেন, সেটা আপনিও জানেন বোধহয়। এক্ষেত্রেও তাই হয়েছে। চশমার খাপের উপর লেখা ওই আসল মালিকের নাম জানতে পেরে আমি ওনার সঙ্গে যোগাযোগ করি। উনি কলকাতাতেই ছিলেন। আমি ওনাকে আজ এখানে আসতেও বলি। আমার সৌভাগ্য যে উনি আমার কথায় সাড়া দিয়ে এখানে এসেছেন। তবে এটা স্বীকার করছি, আপনি যে আমাদের বিকেল থেকে ফলো করে এখানে এসে উপস্থিত হবেন সেটা আমি ভাবিনি। আর অবশ্যই বলবো আপনার অভিনয় দক্ষতার কথা। হ্যাঁ, আমাকে চিনেও যে না চেনার ভান করলেন
সেটা সত্যি তারিফযোগ্য। তারপর দূরে বসে থাকা সেই ভদ্রলোকটির উদ্দেশ্যে সমুদা বলল, প্লিজ একবার এদিকে আসুন। ভদ্রলোক ঘুরে তাকাতেই চমকে উঠলাম। তিনি আর কেউ নন, স্বয়ং নাসা থেকে আসা প্রখ্যাত বৈজ্ঞানিক শ্রী উমেশ শঙ্কর রায়। সমুদা মৃদু হেসে সঞ্জয় কাকুকে বলল, এবার এনাকে চিনতে পারছেন আশা করি। আমি ভেবেছিলাম উমেশবাবুকে জিজ্ঞেস করলে কিছুটা আলোর আভাস পাবো, কিন্তু আপনি আজ নিজে এখানে এসে আমার অনেক সুবিধা করে দিলেন। আমাদের দিকে এসে উমেশবাবু সমুদার দিকে হাত বাড়িয়ে দিলেন। তারপর বললেন, একটু খুলেই বলি, অনেক দিন আগে সঞ্জয়বাবু আমার সব আবিষ্কারগুলো নিয়ে একটা বই করতে আগ্রহ প্রকাশ করেন। দিল্লিতে বার তিনেক সেই নিয়ে আমাদের মধ্যে আলোচনাও হয়েছে। এবার কলকাতায় আমার আসা সেই কাজের স্বার্থেই। আর এই শহরে পা রাখার পর থেকেই সোমুবাবুর গোয়েন্দা হিসাবে সুখ্যাতি শুনে আসছি। তারপর যখন সঞ্জয়বাবুর মুখে শুনলাম যে বিশ্বনাথবাবু ওরফে সোমুবাবুর দাদা ওনার সহপাঠী ছিলেন, তখনই ভাবলাম এক ঢিলে দুই পাখি মারব। আমার নতুন আবিষ্কার ভ্যানিশ স্পেকটেকল নিয়ে এখানকার এক পরিচালক মলয় দেবনাথ শ্রুতি নাটক করবেন বলে খুব ধরেছেন। তাই ভাবলাম যেই ভ্যানিশ স্পেকটেকল একবার পড়লে লোকে অন্তত 4 ঘন্টা অদৃশ্য থাকবে, সেটা দিয়েই সোমুবাবুর বুদ্ধির পরীক্ষা নেব। গল্পে গোয়েন্দার পদার্পণ ঘটলে চিত্রনাট্য যে আরও রোমাঞ্চকর হয়ে উঠবে তা তো বলার অপেক্ষা রাখে না। অতএব সঞ্জয়বাবুকে দিয়েই প্লট সাজালাম, বিশ্বনাথবাবুকে ভ্যানিশ করে। কি এবার বুঝলেন তো? বাবা তার 32 পাটি দাঁত একসঙ্গে বের করে হেসে উঠল, এবং তারপর আমরা আরও বেশ কিছুক্ষণ ওখানে গল্প করার পর বাড়ি ফিরে এলাম। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখি উমেশবাবু নিজের সঙ্গে আরও 3 জন লোককে নিয়ে আমাদের বাড়িতে এসে হাজির হয়েছেন। সমুদার মুখে শুনলাম যে তারাই হলেন সেই শ্রুতি নাটক দলের প্রধান মুখ। পরিচালক মলয় দেবনাথের সঙ্গে বাকি 2 জন হলেন যথাক্রমে সৌমেন মজুমদার এবং প্রদীপ্ত চৌধুরী। নমস্কার, আমি মলয়। উমেশবাবুর মুখে আপনার কথা অনেক শুনেছি, তাই আপনাকে একবার চোখে দেখার লোভটা সামলাতে পারলাম না। একটা অনুরোধ নিয়ে কিন্তু আমরা এসেছি। আসলে আমাদের টিম ঠিক করেছি যে আপনার এতদিন ধরে করা তদন্তগুলোর উপর একটা শ্রুতি নাটকের সিরিজ করব। শুরুটা হবে উমেশবাবুর সঙ্গে সদ্য সমাপ্ত হওয়া আপনাদের আলাপ পরিচয়ের এই ঘটনাগুলো দিয়ে। আশা করি আপনি অমত হবেন না, কি সমরেশবাবু? মলয়বাবুর কথা শুনে সমুদাকে দেখলাম ধীরস্থিরভাবে জিজ্ঞেস করতে, বেশ, আমি মত দিলাম। তবে খেয়াল রাখবেন তদন্তের গল্পগুলোর সঙ্গে যেন বাস্তবের মিল থাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সে আর বলতে, আমরা স্ক্রিপ্ট তৈরি করার সময় সব কিছু মাথায় রাখব। এই নিয়ে আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন। সমুদার কথার উত্তরে বললেন মলয়বাবু। যা শোনার পর আমি আর বাবা তো ভীষণ উত্তেজিত। এই প্রথম সমুদার তদন্তগুলো মানুষের কাছে এক অন্য মাধ্যমের দ্বারা পৌঁছে যাবে ভেবেই আমাদের মন তখন আনন্দে আত্মহারা। উত্তেজনার বশে আমি তো মলয়বাবুকে জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা আমাদের চরিত্রগুলো তাহলে কে করবে? এই প্রশ্নের উত্তর দিতে প্রদীপ্তবাবু এগিয়ে এলেন। বঙ্কু ভাই, ধরে নাও তোমার কাকা মানে সমুদার চরিত্রটা করবে আমাদের সৌমেন, সঞ্জয়বাবুর চরিত্রটা করবে মলয় নিজে, এবং তোমার আর তোমার বাবার চরিত্রটা করব আমি। তাহলে বাকি চরিত্রগুলো কে করবে? কাজে গেলেই সবটা জানতে পারবে বঙ্কু। এখন তো সবে শুরু, এরপর দেখো কি কি হয়। সবার সঙ্গে সমুদাও দেখলাম এবার না হেসে থাকতে পারল না। হাসির আওয়াজে ঘরের আবহাওয়াটা বেশ মনোরম হয়ে উঠেছিল, কিন্তু খানিকক্ষণ পর চারপাশটা যেন নিমেষের মধ্যে অন্ধকার হয়ে গেল। হাসির আওয়াজ যেন ধীরে ধীরে কমতে লাগলো। ওই মুহূর্তে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। কান পাতলে দূর থেকে কার যেন গলার স্বর শুধু ভেসে আসছে। সেই গলার স্বর যেন ক্রমশ আরও স্পষ্ট হতে লাগলো, আর মুহূর্তের মধ্যে ওই অন্ধকারটাও একেবারে কেটে গেল। চোখ খুলে দেখি সমুদা আমাকে ঘুম থেকে তুলতে এসেছে। কিরে বঙ্কু, এবার বিছানা ছেড়ে ওঠ। আর কতক্ষণ ঘুমোবি? অনেক বেলা হয়ে গেছে, বেরোতে হবে তো নাকি? এর আগে গোপালদা 2বার ডেকে গেছে, তাও উঠিসনি। মানে
পুরো ঘটনাটাই আমার কল্পনার দ্বারা সৃষ্টি, স্রেফ একটা স্বপ্ন মাত্র। নিজের মনে আমাকে বিড়বিড় করতে দেখে সমুদা বলল, এই কি বিড়বিড় করছিস? উত্তরে আমি সমুদাকে আমার স্বপ্নে দেখা পুরো ঘটনার কথা হুবহু একটার পর একটা বলে চললাম, এবং সমস্তটা শোনার পর সমুদা হাসতে হাসতে বলল, এইসব কল্পনা করতে করতে ঘুমোলে সকালে ঘুম থেকে উঠতে দেরি তো হবেই। হ্যাঁ, আজ তোর ভাগ্য ভালো যে দাদা বাড়িতে নেই, না হলে আজ তোর কপালে বকুনি লেখা ছিল। বঙ্কু, এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আয়। গোপালদাকে বলেছি তোর জলখাবারটা দিতে। আয়। এই বলে সমুদা আমার ঘর থেকে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে তার মুখে এক অদ্ভুত হাসি লক্ষ্য করলাম। হয়তো সেই হাসির মাধ্যমে সমুদা বিষয়টাকে উড়িয়ে দিতে চাইল, কিন্তু সমুদার মতো হাসির ছলে আমি বিষয়টাকে একেবারেই উড়িয়ে দিতে পারলাম না। কারণ শুনেছি ভোরবেলা স্বপ্ন নাকি অনেক সময় সত্যি হয়ে যায়, আর তাই সমুদার তদন্তের গল্পগুলো নিয়ে অদূর ভবিষ্যতে আদৌ কোনো শ্রুতি নাটকের সিরিজ হয় কিনা এখন সেটাই দেখার বিষয়।